এই যে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপ, একেকটা বয়সে আমাদের এক চাহিদা বা সামাজিক চাহিদার একেক রকম হয়। যেমন গত পর্বে আমরা বলেছিলাম যে জীবনের একটা পর্যায়ে আমরা যে জিনিসটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করতাম, জীবনের আরেকটা স্টেজে গিয়ে, আরেকটা জায়গায় গিয়ে আমরা দেখলাম যে এই জিনিসগুলো আ একেবারেই বেহুদা, এই জিনিসগুলো একেবারেই বেদরকারি। হ্যাঁ? যেমন ধরেন এই যে ছোটবেলায় আমরা ওই যে স্কুলের সামনে যে আপনার কটকুটি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের চাটনি, তারপরে ওই যে বিভিন্ন রকমের আইসক্রিম-টাইসক্রিম বিক্রি করত। এগুলো ইচ্ছামত খেতে পারাটাকেই মনে করতাম জীবনের আরাধ্য লক্ষ্য। বা ওই যে মজার খানা, শনপাপড়ি এগুলো নিয়ে আসতো। তখন আমরা ওই যে ভাঙ্গা কাঁচ, তারপরে হচ্ছে ছিঁড়া স্যান্ডেল এ ধরনের এগুলো জমিয়ে রাখতাম। এগুলো দিয়ে হচ্ছে আমরা এসব কটকুটি মজার খানা কিনে খেতাম। তো তখন মনে হতো যে এইসব এই অখাদ্য খাওয়া এটাই হচ্ছে গিয়ে জীবনের সবচেয়ে বড় সাফল্য এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আনন্দদায়ক একটা বিষয়। এবং আমরা যখন বড় হব, আমরা যখন চাকরি করব তখন আমরা এরকম ২০-২৫,০০০ টাকা বেতন পাবো। তখন আমরা যত খুশি কটকটি খেতে পারবো। যত খুশি আমরা মজার খানা, শনপাপড়ি এগুলো খেতে পারবো। কিন্তু এখন আমরা এই পরিণত বয়সে এসে কেউ আর আসলে সেসব মজার খানা, কটকুটি বা শনপাপড়ি বা ওই যে স্কুলের সামনে বাচ্চাদের কাছে বিক্রি করে যেসব জিনিস চকলেট, ফকলেট এগুলো আমরা এখন আর খাই না। সো ঠিক এরকমই জীবনে আমাদের কাছে একটা সময় যা কিছু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেই জিনিসগুলো এখন আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। বয়সের সাথে, সাথে আম আচ্ছা, বয়সের সাথে, সাথে আমাদের প্রায়োরিটি বদলায়। আমাদের সামাজিক চাহিদাগুলো বদলে যায়। সো আমরা একটু দেখে নেব যে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মোটামুটি এই ৮ টা মানসিক ধাপ মানে মনোসামাজিক সংকট আ মন এবং মানসিক এবং সামাজিক চাহিদার মধ্যকার যে দ্বন্দ্ব সেটার ভিতরে দিয়ে যাই। সো সেই স্টেজ গুলো আমরা একটু আলোচনা করব। কারণ আমরা এখানে একেকজন একেকটা স্টেজে আছি। হ্যাঁ, যদিও একেবারে আর্লি স্টেজ গুলোতে আমরা কেউ নাই। কিন্তু আমাদের অনেকের বাচ্চা-কাচ্চারা আছে সেই স্টেজে। সো সেই জায়গাগুলো সেখানে আমাদের একটু কাজে লাগবে। যে আমরা হয়তো একটু প্যারেন্টিং নিয়ে আমাদের শুরুর দিকের এই আলোচনাগুলো কাজে লাগবে। বাট এরপরে আমরা দেখব যে আমরা এখন কোন স্টেজে আছি আ এবং এখন আমাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ। আমরা যদি স্বাভাবিকভাবে বেড়ে উঠি মানে আমাদের যে স্বাভাবিক মানসিক বৃদ্ধি যদি হয়, তাহলে নেক্সট স্টেজে গিয়ে আমাদের কাছে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ মনে হবে, সেসব নিয়ে আমরা ধীরে, ধীরে আলোচনা করব। সো আ তো চলেন আমরা একটু দেখি আমাদের এই যে মানসিক এই যে বুদ্ধিবৃত্তিক বিকাশের যে প্রক্রিয়া। মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রক্রিয়া অন্যান্য প্রাণীর তুলনায় অনেক দীর্ঘ এবং সময় সাপেক্ষ। দেখেন অন্য আরেকটা প্রাণীর বাচ্চা সে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মানে স্বনির্ভর হয়ে ওঠে। একটা প্রাণীর বাচ্চা দেখা যায় যে কয়েক সপ্তাহের মধ্যেই সে মোটামুটি স্বনির্ভর হয়ে উঠে। সে শিকার করতে শিখে, সে নিজে আত্মরক্ষা করতে শিখে। কিন্তু সেই তুলনায় মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশের যে প্রক্রিয়া সেটা অন্যান্য প্রাণীর তুলনায় অনেক দীর্ঘ এবং সময় সাপেক্ষ। হ্যাঁ, এর কারণ হচ্ছে মানুষের ক্যাপাসিটি অনেক বেশি। মানুষের ওই যে অনেক ট্রেনিং দরকার হয়। সো সেই কারণে মানুষের এই যে প্রক্রিয়াটা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। একজন মানুষের মানসিক বিকাশের এই দীর্ঘ প্রক্রিয়াকে এরিকসন ৮ টি ধাপে ব্যাখ্যা করেছেন। মনোবিজ্ঞানী এরিকসন উনি এই যে মানুষের যে মানসিক বিকাশের এই দীর্ঘ প্রক্রিয়া কারণ এটা মানুষের বয়সের সাথে, সাথে মানে এমন না যে আপনি হয়তো ১৮ বছর বয়স হয়ে গেলেও মানে সব পরিপূর্ণ হয়ে গেল তা না। বয়সের সাথে, সাথে আমাদের কিন্তু এখনো মানসিক বিকাশ ঘটছে। এখনো পর্যন্ত আমরা পুরোপুরি পরিণত না। এখনো পর্যন্ত আমরা বিভিন্ন স্টেজের ভিতর দিয়ে যাচ্ছি। সো এরিকসনের তত্ত্ব অনুযায়ী আমরা যখন জীবনের প্রতিটা পর্যায় সফলভাবে সম্পন্ন করি, তখন আমরা একটি সুস্থ ব্যক্তিত্বের দিকে অগ্রসর হই। এবং কিছু মৌলিক গুণাবলী এবং শক্তি অর্জন করি যা আমাদের পরবর্তী পর্যায়ে সংকট সমাধানে সহায়তা করে। সো আমরা এই যে বিশেষ করে আমাদের বাচ্চারা যে স্টেজে আছে, সেই স্টেজটা যখন তারা খুব সাকসেসফুলি কমপ্লিট করে তখন পরবর্তী স্টেজটা তার জন্য সহজ হয়ে যায়। পরবর্তী স্টেজটা মোকাবেলা করে সে অনেক আত্মবিশ্বাসের সাথে। হ্যাঁ? সো একটি পর্যায়ে সম্পাদনে ব্যর্থতা পরবর্তী পর্যায়গুলো আরো কঠিন করে তোলে। ইতিবাচক ব্যক্তিত্ব আত্মসম্মানবোধ তৈরির পথে প্রতিবন্ধকতা আ আ হয়ে দাঁড়ায়। প্রতিবন্ধকতা তৈরি করে। সো যখন এইজন্যই আপনি দেখবেন যে আপনি ব্যবসা করতেছেন, আপনি যখন ব্যবসায় সফল হবেন, ব্যবসায় লাভ করবেন, তখন দেখবেন আপনি অনেক আত্মবিশ্বাসী
একজন ব্যবসায়ী। আপনি আরো নতুন ব্যবসায় উদ্যোগ নিবেন। আপনার কাছে তখন মনে হবে যে ব্যবসা হচ্ছে সবচেয়ে ভালো। ব্যবসার মাধ্যমে আপনি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারতেছেন সমাজে, রাষ্ট্রে। ব্যবসায় আপনি যা উপার্জন করতে পারেন, সেটা হয়তো আপনি চাকরি করে ৩ জনমেও করতে পারবেন না। সো সেইরকম একটা উপলব্ধি তৈরি হয়। আবার যখন আপনি ব্যবসায় লোকসান দিবেন, তখন আপনার কাছে মনে হবে যে, "না ভাই, এর থেকে চাকরিই ভালো। আমি কম টাকা ইনকাম করব কিন্তু এত স্ট্রেস নাই, এত পেরেশানি নাই।" সো আ ওই যে বললাম সাফল্য ব্যর্থতার যে অনুভূতি সেটা পরবর্তী স্টেজে গিয়ে আমাদেরকে আ আ নানাভাবে পিছনে টেনে ধরে রাখে আরকি। বা আমাদেরকে এক ধরনের আত্মবিশ্বাস দেয় অথবা একটা হীনমন্যতা তৈরি করে। যদি আমরা একটা স্টেজে গিয়ে সফল হই, পরবর্তী স্টেজটা আমাদের জন্য পরবর্তী স্টেজটা আমাদের জন্য আ কম্পারেটিভলি ইজি হবে অথবা ডিফিকাল্ট হবে। সো এজন্য প্রত্যেকটা স্টেজ সফলভাবে সম্পাদন করা, সফলভাবে সম্পন্ন করা খুব জরুরি। সো আমরা একটা করে এই ধাপগুলো বোঝার চেষ্টা করি। সো মানসিক বিকাশের ১ম যে ধাপটা মানে সেটা হচ্ছে আ আ মানে এরিক এরিকসনের যে তত্ত্ব সেটাই আমরা আজকে আলোচনা করতেছি। এবং এখানে শুরুতে আমি একটা ডিসক্লেইমার দিয়ে দেই, আমি কোন সাইকোলজিস্ট না এবং আমি সাইকোলজির ছাত্রও না। শুধু আমি একজন সাধারণ আ মানে আ মানে পাঠক হিসাবে আমরা একটু ধারণা নিচ্ছি আরকি। সো এগুলো কোনোভাবেই কোনো আ মনোবৈজ্ঞানিক পরামর্শ না। এগুলো কোনোভাবেই প্যারেন্টিং বা এসব বিষয়ক কোনো সাজেশন না। মানে আমি সেই ধরনের কোনো মনস্তাত্ত্বিক নির্দেশনা বা দিক নির্দেশনা দেয়ার মতো কোনো ধরনের সার্টিফিকেশন আমার নাই এবং কোনো ধরনের লাইসেন্স আমার নাই। সো এটাকে কোনোভাবেই কোনো সাইকোলজিক্যাল অ্যাডভাইস হিসাবে কনসিডার করা যাবে না। আচ্ছা, একজন অবশ্য Facebook থেকে লাইক করেছেন। আ সো আমার মনে হয় আ আচ্ছা হতে পারে উনি হয়তো দেশের বাইরে কোথাও থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, বাংলাদেশ থেকে মনে হয় Facebook এ কেউ যুক্ত হতে পারছেন না। এনিওয়ে সো আমরা জাস্ট একটু স্টেজ গুলো জেনে নিব। যাতে এটা জাস্ট আমরা একটা পাঠক। কারণ একজন বিখ্যাত মনোবিজ্ঞানী উনি এই মানসিক বিকাশের এই ৮ টা ধাপ বর্ণনা করেছেন। আমি শুধু উনার যে ভাষ্য, উনার যে বক্তব্য সেটুকু নিয়েই আমরা একটু আলোচনা করব। আমরা একটু বোঝার চেষ্টা করব। সো সেটা কি? এটা এরিকসনের মূলত মনোসামাজিক সংকট তত্ত্ব। আ সো ১ম ধাপ হচ্ছে হোপ। মানে যখন একটা মানব শিশু জন্মায়, তখন সে যে ১ম ধাপ যেটা একেবারে ভূমিষ্ঠ হওয়ার সাথে সে একটা মনোসামাজিক সংকট তত্ত্বের ভিতর দিয়ে যায়। একটা মনোসামাজিক সংকট অবস্থার ভিতর দিয়ে যায়। সেটা হচ্ছে ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট। হ্যালো? আ আচ্ছা। একজন বললেন, "ভাই সাউন্ড আসে না।" সাউন্ড কি ঠিক আছে? আ একটু কয়েকজন আরেকটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা? আ সাউন্ড বারবার বন্ধ হয়ে যাচ্ছে ভাই। সমস্যা হচ্ছে মাঝে। আ আচ্ছা, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। একটু মনে হয় সমস্যা করতেছে। ঠিক কি কারণে সমস্যাগুলো হচ্ছে? অলরাইট। আচ্ছা। সো আ জি, একজন কমেন্ট করেছেন যে কালকের লাইভটা আজকে করা গেলে যদি করা যেত। না, কালকের লাইভটা আমরা আগামী সপ্তাহে করব। মানে কালকে তো আর আমরা কন্টিনিউ করতে পারিনি। সো কারণ এটা যেহেতু ডুয়েট মানে সেখানে তো আরেকজন আলোচক আছেন হাসান মাহমুদ ভাই। তো উনার সাথে যে টাইমটা আমাদের ফিক্স করা আছে ওই একই সময়েই আমরা করব আরকি। যেহেতু আমরা গতকালকে করতে পারিনি সো গতকালকের আলোচনাটা আগামী সপ্তাহেই একই সময়ে হবে। আমাদের যে আ রেগুলার যে টাইম সে সময়ে হবে। আচ্ছা। সো যে জায়গায় ছিলাম যে আমাদের ১ম ধাপটা কি? হোপ। ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে এই মনোসামাজিক সংকট অবস্থার ভিতর দিয়ে সে যায়। সেটা হচ্ছে ট্রাস্ট এবং মিসট্রাস্ট। সেটা কি? একটি সদ্যোজাত শিশু জন্মের পর থেকে ২ বছর বয়সের মধ্যে এই দুটি মানসিক সক্ষমতা অর্জন করে। মানে একটা আ মানব শিশু সে জন্মের পর এই সংকট অবস্থার মধ্য দিয়ে যায়। কি সেটা? সেটা হচ্ছে মানব শিশু এই পর্যায়ে নিজেকে প্রশ্ন করে যে এই পৃথিবীকে কি সে আসলেই বিশ্বাস করতে পারছে? এই পৃথিবীটা কি তার জন্য নিরাপদ? হ্যাঁ, যদিও এই স্টেজটা রিসার্চ করা বা এই স্টেজটা আ
নিয়ে এক্সপেরিমেন্ট করা মনোবিজ্ঞানীদের জন্য কঠিন। কারণ এই বয়সের বাচ্চাদের সাথে তো কমিউনিকেট করা খুব ডিফিকাল্ট। তারপরেও অবশ্যই শিশু মনোবিজ্ঞানী আছে তারা বিস্তর গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ২ বছর বয়স পর্যন্ত সে এই একটা মনোসামাজিক সংকট অবস্থার ভিতর দিয়ে যায় সেটা হচ্ছে বিশ্বাস-অবিশ্বাস। সে আসলে কাকে বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে না। বা সে কি আসলে এই পৃথিবীটাকে বিশ্বাস করতে পারে? মানে এই পৃথিবীটা তার জন্য একটা ভীতিকর জায়গা। সে যখন ভূমিষ্ঠ হলো এই সবকিছুই কিন্তু তার কাছে একেবারে অচেনা। সো একেবারে ভিন্ন আরেকটা জগৎ। সো এজন্যই সে কান্না শুরু করে এবং এখানে সে একটা মনোসামাজিক সংকটের ভিতর দিয়ে যায়। যে কাদেরকে সে আসলে ট্রাস্ট করবে। সো যাদের কাছ থেকে সে নিজের সকল প্রয়োজন বিশেষ করে খাদ্য ও নিরাপত্তা পায় তাদের প্রতি এক ধরনের আস্থা ও নির্ভরতা তৈরি হয়। বিশেষ করে বাবা-মা বা ভাই-বোন পরিবারের সদস্য যারা আছে তারা যেহেতু তাকে সময় মতো খাবার দেয়, সে কান্না করলেই তাকে খাবার সাপ্লাই দিচ্ছে। সো তখন তাদের প্রতি এক ধরনের আস্থা এবং নির্ভরতা তৈরি হয়। আবার অপরিচিত কারো কাছে বাচ্চারা নিজেকে অনিরাপদ মনে করে। আর এ থেকে তৈরি হয় অবিশ্বাস। মানে সে কিছু মানুষকে বিশ্বাস করে, কিছু মানুষকে অবিশ্বাস করে। দেখবেন তার বাবা-মাকে না পেলে সে কান্না শুরু করে। কারণ অন্য মানুষকে সে ট্রাস্ট করতে পারে না। অপরিচিত মানুষ সে যখন মেলায় হারিয়ে গেল তখন দেখবেন যে শিশু মানে আপনি নিজেও কিন্তু তাকে নিয়ে খুব উদ্বিগ্ন যে সে হয়তো ভয় পেয়ে যাবে আপনাকে না দেখলে। কারণ হচ্ছে সে অপরিচিত মানুষকে ট্রাস্ট করতে পারতেছে না। অচেনা মানুষদেরকে সে বিশ্বাস করতে পারে না। সো জন্মের পর থেকে ২ বছরের বয়স পর্যন্ত তাদের মধ্যে এই সংকটটার ভিতর দিয়ে যায়। জন্ম থেকে ২ বছর বয়সে ভয়, ভীতি, নিরাপত্তাহীনতা ভবিষ্যতে একটা মানুষের মধ্যে অবিশ্বাস এবং ভয়ের অনুভূতি গড়ে তোলে। এখন এজন্যই আপনার এই যে এইসব কারণেই বাচ্চাদের সাথে মানে প্যারেন্টিং এর কিছু আইন উন্নত বিশ্বে তৈরি হয়েছে যেগুলো আস্তে, আস্তে এখন আমাদের দেশেও আ শুরু হয়েছে। কিছুদিন আগে আমি এ প্রসঙ্গে একটু বলি। কিছুদিন আগে আমি রিচি সোলায়মানের একটা সাক্ষাৎকার দেখলাম। অল্প একটু দেখছি অবশ্য। সো উনি আসলে কি বুঝাতে চেয়েছেন সেটা আমি পরিষ্কার না। তবে আরো কয়েকজন দেখলাম সেটা নিয়ে খুব প্রতিবাদ করলেন। যে উনি আমেরিকাতে থাকেন। যে হঠাৎ করে উনি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন আমেরিকায় থাকা বা বাংলাদেশে থাকা এগুলা ঠিক একেবারে হোলসেল কোনো ডিসিশন নেয়া যাবে না। আপনি যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করেন যে ভাই আমেরিকায় থাকা ভালো না বাংলাদেশে থাকা ভালো? ইট ডিপেন্ডস। তাই না? আপনি জিনিসগুলো হোলসেল আসলে বলা যাবে না। যেমন ধরেন আপনি ঢাকায় থাকা ভালো না রংপুরে থাকা ভালো? ভাই এইটা তো ডিপেন্ড করে। বা ঢাকায় থাকা ভালো না আপনার গ্রামের বাড়িতে থাকা ভালো? এগুলো পারসন টু পারসন ভ্যারি করে। এগুলার তো আসলে ঠিক আমরা হোলসেল কোনো অপিনিয়ন দিতে পারব না। কারণ আপনি কে? আ মানুষ মাইগ্রেট করে নানান কারণে। আমাদেরকে মাইগ্রেশন এর উপরে একটা কোর্স পড়ানো হতো ইন্টারন্যাশনাল রিলেশনস এ। রিফিউজি, মাইগ্রেন্টস অ্যান্ড ডিসপ্লেসড। সো মানুষ নানান কারণে মাইগ্রেট করে। মাইগ্রেট করার অনেকগুলো কারণ আছে। মাইগ্রেট মানে হিজরত। আরবিতে বলে হিজরত। তো হিজরতকে নানাভাবে আমাদের ধর্মে উৎসাহিত করা হইছে। হিজরতের মধ্যে নানাভাবে আ উম আ মানে পুরস্কারের ইয়ে করা হইছে যারা হিজরত করবে। সো মানুষ ধর্মীয় কারণে হিজরত করে। যেমন আপনি যদি মনে করেন যে আপনি আপনার ধর্মমতটা প্রচার করতে পারতেছেন না আপনার দেশে, সো আপনি একটা যে দেশে গেলে আপনি আপনার ধর্মমতটা প্রচার করতে পারবেন, প্রকাশ করতে পারবেন নির্ভয়ে, সেসব দেশে আপনি মাইগ্রেট করতে পারেন। এটা একটা কারণ মাইগ্রেশনের। অনেকেই ধর্মীয় মতপার্থক্যের কারণে মাইগ্রেট করে। আ পলিটিক্যাল ওপিনিয়ন এর কারণে অনেকে মাইগ্রেট করে। সো নিরাপত্তার কারণে আরকি। কারণ তার আইডিওলজির কারণে তার কিছু নিরাপত্তাহীনতা তৈরি হয়। তার মধ্যে ইনসিকিউরিটির মানে একটা ফিলিং তৈরি হয়। সে কারণে অনেকে মাইগ্রেট করে। তারপরে অর্থনৈতিক কারণে অনেকে মাইগ্রেট করে। মানে সে যেখানে আছে সেখানে সে যা উপার্জন করে সে দিয়ে সে আল্টিমেটলি রিটায়ারমেন্ট এ যেতে পারবে না। রিটায়ারমেন্ট খুব ইম্পোর্টেন্ট। যেমন আমেরিকায় যারা আসে তাদের একটা টার্ম আপনি প্রায় শুনবেন যে আমেরিকান ড্রিম। আমেরিকান ড্রিম কি? আমেরিকান ড্রিম মানে হচ্ছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা মানে আপনি মিলিয়নিয়ার, মাল্টিমিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হবেন এটা না। অর্থনৈতিক স্বাধীনতা মানে হচ্ছে রিটায়ারমেন্ট। মানে একটা সময় গিয়ে আপনি রিটায়ার করতে পারবেন। এই রিটায়ারমেন্টটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি দেখেন আমাদের দেশে অনেক সরকারি কর্মকর্তা, তারা সরকারি চাকরি করে বিকজ অফ রিটায়ারমেন্ট। যে আপনি যদি ৪০ বছর সরকারি চাকরি করেন, যেদিন আপনি রিটায়ার করবেন এরপরও আপনি কোন কাজ না করে আপনি বাকি যে কয়দিন জীবিত থাকবেন সে কয়দিন আপনাকে একটা সামান্য পরিমাণ টাকা পেনশন দেওয়া হবে। মানে সেটা দিয়ে আপনার এট লিস্ট আপনার থাকা খাওয়ার খরচটা মিটে যাবে। মানে সেটা দিয়ে আপনি হ্যাঁ, হয়তো খুব লাক্সারি হবে না। কিন্তু আপনি মোটামুটি আপনার যে বেসিক নিড সেইটা পেনশনের টাকায় হয়ে যাবে। হ্যাঁ, যদিও
অনেকে রিটায়ারমেন্টের পরেও আরেকটা চাকরি করে, অনেকে ব্যবসা করে যাদের সামর্থ্য আছে। কিন্তু তারপরেও একটা একটা সিকিউরিটির ফিলিং তৈরি হয় যে হ্যাঁ, আমি যদি রিটায়ারমেন্টের পরে একেবারে কিছু নাও করি, তবু অন্তত আমার না খেয়ে মরতে হবে না। অন্তত বেসিক যে আমার নিড টুকু আছে সেটুকু আমি পূরণ করতে পারবো। সো এই আমেরিকান ড্রিম মানে হচ্ছে আপনি আমেরিকায় যদি কাজ করেন একটা সময় গিয়ে আপনি একটা বাড়ি কিনতে পারবেন। আপনার থাকার বন্দোবস্ত হয়ে গেল। এবং সেখান থেকে কিছু ভাড়া-টাড়া কিছু অংশ ভাড়া-টাড়া দিয়ে আপনার মানে রিটায়ারমেন্টের যে বন্দোবস্ত সেই জিনিসটা হয়ে যায় আরকি। সেরকম সিস্টেম আমেরিকায় করা আছে। যে একটা পর্যায়ে গিয়ে যেমন আমেরিকায় যদি কেউ এরকম ৩০-৪০ বছর থাকে, এটা আমরা সবাই বুঝি যে উনি যদি ৩০-৪০ বছর পর বাংলাদেশেও ফিরে যায়, উনি যদি এরপরে আর কোন কাজ নাও করে, উনাকে অন্তত না খেয়ে থাকতে হবে না। এইরকম কিছু অ্যাসেট-ট্যাসেট উনি করতে পারবেন দেশে। যে হ্যাঁ, জমি-জমা এগুলো আছে কিছু। যেগুলো ভাড়া দিয়ে, যেগুলোর ফসল-টসল নিয়ে উনি মোটামুটি উনার সারা জীবন রিটায়ার্ড লাইফ আরকি। যে উনাকে অর্থের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না। সো এটা একটা অর্থনৈতিক কারণ আমাদের মাইগ্রেট করার। যে কারণে আমরা গ্রাম থেকে শহরে মাইগ্রেট করি। খুব সিম্পল হিসাব। মানে আমার তো ভাই জন্ম গ্রামে। তো আমার ঢাকায় আসার কি দরকার ছিল? আমার গ্রামেই তো যে মাদ্রাসা আছে সেটাও একটা ওয়ার্ল্ড ক্লাস মাদ্রাসা। মানে আমি যে ঢাকায় যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসায় যা পড়ায় আমার গ্রামের মাদ্রাসায় ওই একই পড়াশোনা। বরং আমাদের গ্রামের মাদ্রাসার অনেকেই আমার ঢাকা আলিয়া মাদ্রাসার থেকেও ভালো রেজাল্ট করছে। ফাজেল, কামেল বা ইন্টারমিডিয়েটে আ তারা ভালো রেজাল্ট করছে বরং ঢাকার মাদ্রাসার ছাত্রদের তুলনায়। কারণ এরকম গ্রামে আপনার জেলা শহরে যে কলেজ আছে, সেখানেও তো অনেকে আছে যারা ইভেন ঢাকার অনেক কলেজের ছাত্রছাত্রীদের থেকে ভালো ফলাফল আ তাদের মানে রেজাল্ট ভালো করছে, ভালো স্টুডেন্ট। সো আপনার তো আর পড়াশোনার জন্য ঢাকায় আসতে হবে এমন কোন শর্ত নাই। আপনি আপনার আম গ্রামেই পড়তে পারতেন। সো কথা হচ্ছে কিন্তু তারপরেও আমরা মাইগ্রেট করি। আমরা গ্রাম থেকে শহরে আসি এবং গ্রাম থেকে শহরে আসার পর কেউ আর গ্রামে ফেরত যায় না। সো এটার এরকম কোনো হোলসেল ইয়ে নাই যে আপনি আমেরিকা বা কানাডায় মাইগ্রেট করবেন। আ সেটা একেকজনের জন্য প্রযোজ্য হতে পারে, আবার কারো জন্য প্রযোজ্য নাও হতে পারে। উনি হয়তো দেশেই ভালো করতেছে, which is perfectly fine. তাই না? যেমন আমরা আম অনেকেই আছে আমরা গ্রাম থেকে শহরে আসছি। একটু বেটার লাইফ যে না শহরে হয়তো অনেক বেশি অপরচুনিটি। ওকে এবং in some cases it's true যে শহরে গ্রামের থেকে বেশি অপরচুনিটি। কিন্তু পরে আমরা হিসাব নিকাশ করে দেখলাম যে না আমাদের যেসব ফ্রেন্ডরা গ্রাম থেকে শহরে আসছে, আবার কিছু ফ্রেন্ডরা তারা ওই গ্রামে বলতে জেলা শহরে থেকে গেছে আরকি। কিন্তু পরে দেখলাম যে তাদের মধ্যে আবার অনেকে ভালো করছে। তারাই হয়তো ওই যে জেলা শহরে পলিটিক্স করছে। হ্যাঁ, তারা তো ন্যাশনাল ফিগার হয় নাই। কিন্তু জেলা শহরে রাজনীতি করছে। পরে সেখান থেকে হয়তো দেখা গেল যে একটা ওই জেলা শহরেই একটা কলেজ থেকে ওকালতি মানে একটা এলএলবি ডিগ্রি করে এরপরে ওই জেলা জজ কোর্টে প্র্যাকটিস করতেছে এবং সেখানে এসে ভালো ইনকাম করতেছে। রাজনীতি করেও সেখানে পরে আস্তে ঠিকাদারি করে কোটিপতি হয়ে গেছে। এরকম বহু আছে। বা জেলা শহরেই সে একটা ব্যবসা দিছে এবং ব্যবসা দিয়ে পরে দেখা গেল যে সে ঢাকায় ফ্ল্যাট কিনছে বা সেখানেই সে অনেকগুলো সম্পত্তি করছে। ভালো উপার্জন করতেছে। আবার যারা ঢাকায় আসছে তারা এটা ওইটা বিভিন্ন কিছু চেষ্টা-টেষ্টা করে তারপরে লোকসান-টোকসান দিয়ে দেখা গেল যে খুব একটা ভালো নাই। সো ঢাকায় এবং ঠিক এটা আমেরিকার বেলাতেও। অনেকে হয়তো দেশ ছেড়ে আমেরিকায় আসছে, কানাডায় আসছে। তারপরে এটা চেষ্টা করছে, ওইটা চেষ্টা করছে। ব্যবসা-ট্যাবসা চেষ্টা করে লোকসান-টোকসান দিয়ে আ এরপরে আল্টিমেটলি আ অনেকদিন আমেরিকা, কানাডায় থেকেও খুব ভালো কিছু করতে পারেনি। আবার অনেকে হয়তো দেশেই ব্যবসা করছে, দেশেই রাজনীতি করছে, দেশেই চাকরি-বাকরি করে এখন তারা আরো বরং ভালো আছে। সো এইটা এইজন্য একেবারে হোলসেল বলা যাবে না যে এইটার থেকে এইটা বেটার, গ্রামে থাকা থেকে শহরে থাকা ভালো। এগুলা পারসন টু পারসন ভ্যারি করে। আম আ টাইম টু টাইম ভ্যারি করে। অনেক কিছুর উপরে নির্ভর করে। কারণ এগুলো আসলে সাকসেস এর একটা এলিমেন্ট, একটা অল্টারনেটিভ। তো রিচি সোলায়মান যেটা বললেন যে উনার বাচ্চারা ওইটুকু অংশই আসছে আরকি। যদিও অনেক লম্বা সাক্ষাৎকার উনি হয়তো অন্য আরো অনেক কিছু বোঝাতে চেয়েছেন। উনি বাচ্চাদেরকে মানুষ করার জন্য বাংলাদেশে নিয়ে গেলেন। মানে আমেরিকার এডুকেশন ব্যবস্থাকে নিয়ে উনি প্রশ্ন তুললেন আরকি যে এখানে বাচ্চারা বেয়াদব হয়ে যাচ্ছে। বাচ্চারা বাবা-মার কথা শুনে না। দেখুন এইগুলা আ আমার কাছে খুবই মানে এইটা মানে পার্টিকুলারলি এই জায়গাটাই আমি উনার সাথে দ্বিমত করতেছি আরকি। এই বেয়াদব এগুলোর সাথে আমেরিকা, কানাডা, বাংলাদেশের সম্পর্ক নাই। তাই না? আমরা এখানে আমাদের মধ্যে অনেকগুলো সমস্যা আছে। আমরা অনেক সময় বাবা-মা হয়ে মনে করি যে আমরা ছেলে-মেয়ের মালিক হয়ে গেছি। একেবারে প্রভু-ভৃত্যের মতো আচরণ আমরা আশা করি বাচ্চাদের কাছ থেকে। যে তাদেরকে আমাদের মতো হইতে হবে। তারা আমাদের মতো না। তাদেরকে আমাদের মতো কেন হইতে হবে? তারা আমাদের থেকে ডিফারেন্ট।
সো এই যে অনেক সময় আমাদের আমাদের ইচ্ছাটা আমরা আমাদের ছেলে-মেয়েদের উপর চাপিয়ে দিই। আমি আমেরিকায় অনেককে দেখছি যে তারা জোর করে ছেলে-মেয়েদেরকে বাংলা শেখাচ্ছে, কবিতা এটা মানে জোর করে শেখাচ্ছে। তাদেরকে বাংলায় কথা বলা শেখাচ্ছে। সো বাংলায় কথা বলা শেখাতে গিয়ে জোর জবরদস্তি করে অনেক বাচ্চা ইভেন তোতলা হয়ে গেছে। কারণ তারা এখানে সারাদিন স্কুলে তাদের সাথে আ তারা ইংরেজি শিখতেছে, অন্যান্য ভাষা শিখতেছে। হ্যাঁ, বাংলা যতটুকু তারা বলে টুকটাক বলুক। কিন্তু তাদেরকে জোর করে বাংলা শিখাইতে হবে, আবৃত্তি শিখাইতে হবে, আরবি শিখাইতে হবে। এইসব কিছু করতে গিয়ে অনেক সময় আ তাদের উপরে প্রেশার পড়ে যায় আরকি। সো আমরা অনেক সময় তাদেরকে আমাদের মতো করে জোর জবরদস্তি করে বানাইতে চাই। সো সেইটা যখন করতে পারি না আমরা যে আমরা তাদেরকে এখানে হিজাব পরাবো, নেকাব পরাবো, বোরকা পরাবো। সো এরকম কিছু প্রেশার অনেক সময় দিই। মানে আমাদের যে ধর্মীয় আইডিওলজি, আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে বাঙালিয়ানা, আমাদের যে কালচার সেইটা তাদের মধ্যে পুশ করার চেষ্টা করি। আমাদেরকে আমাদের বাবা-মা যেভাবে মানুষ করছে আমরা আমাদের বাচ্চা-কাচ্চাদেরকে সেভাবে মানুষ করার চেষ্টা করি। ভাই আমাদেরকে যেভাবে মানুষ করছে, যেমন আমাদের যে মাদ্রাসায় সেখানে একেবারে মানে একটা চোরকে যেভাবে পিটায় সেভাবে করে আমাদেরকে পিটাইতো। এইভাবে করে পিটাইলে তো আপনার মানে যাবজ্জীবন কারাদণ্ড হবে এখানে। যেই পরিমাণ মাইর আমাদেরকে দেওয়া হইছে, যেই পরিমাণ মাইর আমরা খাইছি বাবা-মার হাতে, তারপরে স্কুলে এই টিচারদের হাতে, মানে মাদ্রাসার হুজুরদের সাথে। এখানে হইলে তো মানে যাবজ্জীবন কারাদণ্ড। আপনি বাচ্চাদেরকে তো এভাবে পিটাতে পারবেন না। সো একদম গরুর মতো পিটাইছে আমাদেরকে। সো সেটা বরং অন্যায়। কারণ তাদের এই জিনিসগুলো এ মানে ধারণাই ছিল না। এই যে মনোবৈজ্ঞানিক যে গবেষণা যে একটা শিশুর আ মনস্তাত্ত্বে এটার কি ভূমিকা আ এইটা ধারণাই ছিল না। যেই কারণে এই যে এখন রিচি সোলায়মান বাচ্চাদেরকে আ আ ধরেন বাংলাদেশে নিয়ে গেলেন। তো বাংলাদেশে এখন কি করবেন? এখন উনি ধমকাবেন, উনি এখন চাইলে বাচ্চাদেরকে পেটাবেন। বা বাচ্চাদেরকে মানে যেকোনোভাবে হোক তাতে ওই এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ পুলিশ কল করলে মানে চাইল্ড অ্যাবিউজ এর জন্য পুলিশ-টুলিশ কল করলে আ ধরে নিয়ে যায় না। মানে সেই দিক থেকে একটা স্বাধীনতা আছে। তার মানে বাচ্চাকে পিটিয়ে আপনি আপনার আ যে বাঙালিয়ানা সেইটা আপনি তার মধ্যে ঢুকাবেন। এইটা খুবই অন্যায়। এটা চাইল্ড অ্যাবিউজ। তাই না? এবং এই আইনটা এসব দেশে এই কারণেই করা হইছে যে এগুলো শিশু মনস্তত্ত্বের উপরে মারাত্মক রকমের প্রভাব পড়ে। এবং এগুলো কারণ আমরা তো আর ভাই মনোবিজ্ঞানী না। আমরা তো আর জানি না। আমরা মনে করতেছি আমরা তো পোলাপানের ভালোর জন্য করতেছি। কিন্তু আমরা ভালোর জন্য করতে গিয়ে তাদের খারাপ করে ফেলি। তাই না? এজন্যই সরকার আইন করে দিছে যে তোমাকে তো আর মনোবিজ্ঞান পড়ানো সম্ভব না আমার। কিন্তু তুমি যদি এইটা করো তাহলে তোমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এটা চাইল্ড অ্যাবিউজ বা বাচ্চা নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, জি, এই যে এই আপনার হোসাইন জামাল উনি কমেন্ট করেছেন, "মাদ্রাসায় একদিনের মাইরে ১০৪ ডিগ্রি জ্বর উঠছে আমার।" হ্যাঁ, এরকম করে পিটাইতো। মানে একদম বেত-টেত ভেঙে ফেলতো। মাদ্রাসার হুজুররা যেভাবে পিটাইতো। পোলাপান একদম পেশাব পায়খানা করে দিত। মানে এইরকম করে পিটাইতো মাদ্রাসায়। মানে ছোট, ছোট বাচ্চাদেরকে। সো এইরকম করে অথচ এগুলা তো রীতিমতো অপরাধ, জঘন্য অপরাধ। বাচ্চাদেরকে এভাবে পিটানো এটা জঘন্য অপরাধ। এখন আপনি বলবেন এভাবে না পিটালে বাচ্চারা অনেক দুষ্টামি করে, দুষ্টামি করুক। এই কারণে এই যে রিচি সোলায়মান যে কথাটা বলছে যে বাচ্চারা কথা শুনে না কারণ তাদেরকে এখানে ধমক-টমক দেয়া যায় না যে কারণে তারা অনেক বেশি দুষ্টামি করে। করুক হ্যাঁ, বিরক্ত লাগে কারণ আমাদের ডিএনএ তে তো আছে ওইটা। যে ভাই আমি সারা জীবন মাইর খাইলাম। তারপর তোরে আমি একটা ধমকও দিতে পারতেছি না। এটা সহ্য হয় না। এটা ঠিক আছে। এজন্য মাঝে, মাঝে আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে একটু কষ্ট হয়। এটা ঠিক আছে। কিন্তু আমরা তো ভাই জানলাম যে আমি যদি বাচ্চাকে একটা ধমক দিই, বাচ্চাকে যদি আমি তার গায়ে হাত তুলি, এইটা সে সারা জীবন সাফার করবে। এবং আমরাও সাফার করতেছি। এবং সেসবের কারণ ওই যে আমাদের ছোটবেলায় যে আমাদেরকে মারধর করা হইছে। হ্যাঁ, ওই যে একজন বললেন রিচি সোলায়মান তো এদেশেই মানুষ হয়েছেন তাহলে তিনিও তো। দেখুন আমরা অনেক সময় বাচ্চাদের আচরণ নিয়ে খুব উদ্বিগ্ন। যে বাচ্চাদেরকে আমাদের একেবারে ফেরেশতা বানাইতে হবে। ভাই আমি কি ফেরেশতা? এই যে আপনি দেখেন আমাদের বয়স এখন ৪০ বছর। এই যে আপনি বারে যাবেন, পাবে যাবেন, আপনি জেলখানায় যান, সেখানে যাদেরকে এই তারপরে হচ্ছে আপনি ক্যাসিনোতে যান, সেখানে এই যে মানুষ জুয়া খেলে, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, গাঁজা খেয়ে বুঁদ হয়ে আছে। আপনি আপনি যদি এই ক্যাসিনো গুলোতে যান, সেখানে গেলে দেখবেন মানুষ জুয়া খেলে সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমেরিকা, কানাডায় মোড়ে, মোড়ে লটারির দোকান। মোড়ে, মোড়ে আপনার এই যে লটারি বিক্রি করতেছে। তো মানুষ সেখানে লটারি কিনতেছে।
মানে জুয়া, জুয়া সর্বত্র। সেগুলো কিনে তো কারা কিনতেছে এগুলো? বাচ্চারা কিনতেছে। বাচ্চারা তো লটারি কিনতে পারে না। বাচ্চারা ক্যাসিনোতে যাইতে পারে না। বাচ্চারা বারে যাইতে পারে না। তাহলে এগুলো কারা করতেছে? এগুলো বাচ্চার বাবারা করতেছে। অথচ সেই বাবারাই আবার বাচ্চাদেরকে নিয়ে খুব উদ্বিগ্ন। যে বাচ্চারা কথা শুনে না। ভাই তুমি খুব কথা শুনো তো। তুমি সারাদিন পড়ে থাকো গিয়ে বারে, তুমি সারাদিন পড়ে থাকো ক্যাসিনোতে। তুমি তুমি কি মানুষের সাথে ভালো আচরণ করো? বা আমরা মানে আমি তুমি বলতে আমাদেরকে বুঝাচ্ছি। আমরা যারা বাপ-মা হইছি, আমরা কি আসলে আমাদের যা করা দরকার সেটা করতেছি? করতেছি না। কিন্তু আমরা বাচ্চাদেরকে মনে করি যে না, বাচ্চারা আমাদের কথা শুনতে হবে। ভাই আমার যেটা করা দরকার আমি তো সেটা করতেছি না। আমি তো টাকা পয়সা নষ্ট করতেছি। আমার যা করা দরকার আমি তো সেটা করতেছি না। আমি তো আরেকজনের সাথে ভালো আচরণ করতেছি না। কিন্তু আমার বাচ্চার কিন্তু ভালো আচরণ করতে হবে। তার এই করতে হবে, তার ওই করতে হবে। এগুলো তাদের উপর তো আমরা চাপিয়ে দিচ্ছি। সেই ধারণাগুলো ভুল। বা বাংলাদেশে নিয়ে পড়ালে সে খুবই ভালো আ হবে। আ আর আমেরিকায় পড়ালে সে বাচ্চা নষ্ট হয়ে যাবে। এগুলো একেবারেই ভুল ধারণা। দেখুন কওমি মাদ্রাসায় পড়েও একেবারে কামেল নাস্তিক হইছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। আবার ইংলিশ মিডিয়ামে পড়ে একেবারে বিদেশের নামি-দামি ইউনিভার্সিটিতে পড়ে গিয়ে হোলি আর্টিজান হামলা করে বসছে। এরকম উদাহরণ আমরা দেখছি। হোলি আর্টিজানে যারা হামলা করছে এরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ছে। বাবা-মা ইংলিশ মিডিয়ামে পড়াইছে। হ্যাঁ, তারপরে তারা নর্থ সাউথ এ পড়ছে। এরপরে বিদেশের ইউনিভার্সিটিতে পড়ছে। সব কিন্তু বাংলাদেশের সবচেয়ে ধনী পরিবারের সন্তান। খলি আর্টিজানে যারা হামলা করছে এদের সবার বাপ কোটিপতি। কোটি টাকার মালিক। এরকম ধনাঢ্য পরিবারের ছেলেমেয়েরা গিয়ে শেষ পর্যন্ত এরকম হামলা করে বসলো। সো এডুকেশন এগুলো দিয়ে হয় না। কথাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে তাদেরকে আগে স্বাধীনভাবে তাদের পছন্দ করতে দিতে হবে তাদের। এই যে মনোসামাজিক সংকট তত্ত্ব যে এই একটা স্টেজে গিয়ে তাদেরকে যদি আমরা কোনোভাবে এই যে ভয়-ভীতির মধ্যে যদি বড় করি, মানে বাচ্চা যদি জন্ম থেকে ২ বছর বয়সের মধ্যে তাদেরকে ধমক-টমক দেয়া যাবে না। কিন্তু আমরা দিই। আ বাংলাদেশে এই সুযোগগুলো আছে। বাংলাদেশে একটা ছোট বাচ্চা, সে একটু কান্না করলে আপনি তার একটা লাথি মারলেন। আপনি তাহলে ধুম করে পিঠের উপরে কতগুলো কিল মারলেন। সো সেই জিনিসগুলো আমরা করি। কিন্তু এখানে করলে পুলিশ ধরে নিয়ে যাবে। কেউ যদি কমপ্লেইন করে আরকি। সো কারণ হচ্ছে কি এই যে এখান থেকে তার মধ্যে একটা ভয় ভীতি বা নিরাপত্তাহীনতা এটা ভবিষ্যতে তার মধ্যে একটা অবিশ্বাস এবং ভয়ের অনুভূতি গড়ে তোলে। মানে একটা ২ বছর বা ২ বছরের কম বয়সী বাচ্চাকে যদি আমরা ধমক দিই এটা তার মধ্যে একেবারে প্রোগ্রামড হয়ে যাবে। এইটা শেষ পর্যন্ত সারা জীবন ধরে তার মধ্যে একটা অজানা ভয়, আতঙ্ক, আশঙ্কা সবকিছুর মধ্যে এই যে কারণে আর যারা একেবারে আমেরিকান কালচারে বেড়ে উঠছে দেখবেন যে তাদের মধ্যে কোনো ফিয়ার অ্যান্ড ডাউট নাই। কারণ ওই যে এখানে বডি শেমিং নেই। সে কালো না সাদা এগুলা নিয়ে তাকে স্কুলে কেউ বুলিং করে না। করলে তার খবর আছে মোটামুটি। সো এই যে মিক্সড কালচার এ বেড়ে উঠে তো, যে কারণে তাদের মধ্যে তারা এগুলাতে কোনো কিছুকে পরোয়া করে না। দেখবেন পাবলিক স্পিকিং মানুষের সামনে কথা বলতে অনেকে ভয় পায়। কিন্তু এখানকার বাচ্চারা ভয় পায় না। তারা কোনো কিছুকে পরোয়া করে না। কারণ ওই কালচারের মধ্যে তারা বেড়ে উঠছে। তাদের মধ্যে ওই শাইনেস টা নাই। কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা কিছু বললেই আশেপাশের ছেলেপেলেরা হাসাহাসি করে, এই করে সেই করে। সো নানাভাবে তাদেরকে এই যে ইয়ে করে। কিন্তু এখানে বাচ্চাদেরকে তারা এমন একটা এনভায়রনমেন্ট এ বেড়ে উঠে যে বাচ্চারা তাদের পছন্দ মতো করুক। তাদের স্বাভাবিক যে বিকাশ সেটা ঘটুক। এটা খুব ইম্পোর্টেন্ট। সো এখন আমি বাচ্চাদেরকে বাংলাদেশে নিয়ে যাব কেন? যে তাদেরকে আমি আমার মতো করে বানাবো। আমার মতো করে হইলে সে তার পৃথিবীতে চলতে পারবে না। অনেক সময় এই জিনিসগুলো থাকে। আমাদের বাবা-মার মধ্যেও এই মানসিকতাটা ছিল। তারা মনে করত যে, "ও আচ্ছা, তোমরা কি বুঝো? আমরা তোমাদের থেকে বেশি বুঝি। আমাদের বয়স বেশি।" না, এই ধারণাগুলো ভুল। এই ধারণাগুলো ভুল। আমাদের বাবা-মা আমাদের থেকে স্মার্টার এটা এমনটা সবসময় সত্যি না। বা আমরা আমাদের বাচ্চা-কাচ্চাদের থেকে অনেক বেশি স্মার্টার এমনটা না। হ্যাঁ, তাদের একটা সময়ে আমাদের সাপোর্ট দরকার আছে। একটা বয়স পর্যন্ত কিছু জায়গায় তাদের এই নির্ভরতা আছে আমাদের উপরে সেইটুকুই আমাদের দায়িত্ব। কিন্তু আমরা যদি মনে করি যে না তাদেরকে আমাদের মতো হইতে হবে, তাদেরকে এটা শিখতে হবে। আমরা যেগুলা আমাদের জীবনে যেটা গুরুত্বপূর্ণ তাদের সময়ে তারা একটা ভিন্ন পৃথিবীতে বসবাস করবে। সো আম তাদের জন্য সেসব জিনিসগুলো খুব বেশি একটা কাজে লাগবে না। তাই না? যেমন আমার মেট্রিক পরীক্ষার পরে যে সময়টুকু সে সময় আমি টাইপ শিখছিলাম। আমার মনে আছে। ৩ মাস লাগছে ওই যে টাইপ মেশিনের মধ্যে বসে এগুলো ৩ মাস ধরে আমি টাইপ শিখছি। কিন্তু সেই টাইপ এখন আর লাগে না। এখন আমরা মোবাইলের মধ্যে টাইপ করি বুড়ো আঙ্গুল দিয়ে। সেই টাইপের মেশিনও নাই, সেই টাইপের প্যাটার্ন ও নাই এখন। তো এখন এছাড়া ভয়েস টাইপ করা যায়। আপনি মুখে বলবেন সাথে সেটা টাইপ হয়ে যাইতেছে। আপনার হাত দিয়ে টাইপই করার দরকার নেই। সো এখন আমি যেটাকে মনে করতেছি যে এইটা ইম্পোর্টেন্ট তার সময় গিয়ে হয়তো এসব থাকবেই না।
ড্রাইভিং আ হয়তো তার সময়ে গিয়ে গাড়ি অটো ড্রাইভ এখন তো আস্তে, আস্তে আপনার এই যে Tesla বের হয়ে গেছে সে গাড়ি অটো নিজেই চলে। সেলফ ড্রাইভিং কার, অটোনোমাস ভেহিকল আরকি। সো বিভিন্ন কোম্পানি এখন অটোনোমাস ভেহিকল বের করতেছে, এভি। সো আমি এখন মনে করতেছি যে তার ড্রাইভিং শেখানো দরকার। আমি তারে জোর করে ড্রাইভিং শিখাইলাম। তার হয়তো ড্রাইভিং এর দরকারই হবে না। সো তাকে তার মতো করে বাড়তে দেন। তার যখন প্রয়োজন পড়বে আমরা জীবনে পড়ছি এক সাবজেক্টে, এখন এসে কাজ করতেছি আরেক সাবজেক্টে। সো আম আ তো এটার আমরা জানি না। কিন্তু তার মানসিক বিকাশটা হওয়া দরকার। মানসিক বিকাশটা হওয়া জরুরি। আপনি দেখবেন একজনে যে ধরনের ব্যবসা করতেছে সে হয়তো সেই ধরনের পড়াশোনা কোনদিনও করেনি। কিন্তু সে ব্যবসা করে সে সফল হইছে। তাই না? মোস্তফা জাব্বার এই যে বিজয়। সো মোস্তফা জাব্বার তো কম্পিউটার সায়েন্স এর স্টুডেন্ট না। আবার আরেকজন দেখা গেল যে কম্পিউটার সায়েন্স এ পড়েও কোন সফটওয়্যার বানাইতে পারেনি। সো এগুলো ডিপেন্ড করে। সো এরপরে যে ২য় ধাপটা সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বনাম লজ্জা বা সন্দেহ। তারা মানে ২ থেকে ৪ বছর বয়সে একটা মানব শিশু ১ম নিজেকে আবিষ্কার করে। মানে ২ থেকে ৪ বছর বয়স যে পর্যায়টা ২য় ধাপ এটা হচ্ছে আপনার এই যে তাদের মধ্যে একটা ব্যক্তি স্বাধীনতা তৈরি হয় অথবা তাদের মধ্যে যদি তারা স্বাভাবিকভাবে বিকাশ না ঘটতে পারে এই স্টেজে তাহলে তাদের মধ্যে একটা লজ্জা বা সন্দেহের একটা সন্দেহ, সংশয় এই ধরনের মানসিকতা তৈরি হবে। সো ২ থেকে ৪ বছর বয়সে একটা মানব শিশু ১ম নিজেকে আবিষ্কার করে। মানে ২ বছরের বয়স কম বয়স্ক যেগুলো তাদের ঐরকম অনেক কিছু মনেও থাকে না। যেমন আমরা ২ বছর বয়স পর্যন্ত কি হইছে এটা আমাদের মনে নেই। কিন্তু ২ বছর থেকে ১ম সে নিজেকে আস্তে, আস্তে চিনতে শুরু করে যে সে কে? সে ছেলে না মেয়ে? এই আস্তে, আস্তে সে আইডেন্টিফাই করতে পারে। কিন্তু ২ বছরের আগ পর্যন্ত সে নিজে ছেলে না মেয়ে এটাও বুঝতে পারে না। আপনি ছেলে তারে যদি মেয়ের জামাও পরাইয়া দেন সে মাইন্ড করবে না। কারণ সে জানে না সে ছেলে আর মেয়ের পার্থক্য বুঝে না। আস্তে, আস্তে ২ বছর থেকে ৪ বছর এই স্টেজে গিয়ে সে আস্তে, আস্তে আবিষ্কার করতে শুরু করে যে সে ছেলে না মেয়ে। তখন দেখবেন তারা যদি আপনি ছেলে তাকে মেয়ের পোশাক পরায় দিলে সে তখন পড়তে চাইবে না সেটা। সে বলবে যে, "না আমি ছেলে।" আস্তে, আস্তে তার মধ্যে এই আইডেন্টিটির একটা ধারণা তৈরি হয়। এই বয়সে সে বেশ কিছু শারীরিক ও মানসিক দক্ষতা অর্জন করে। হ্যাঁ? সে তখন আস্তে, আস্তে নিজের কিছু জিনিস বুঝতে পারে যে এটা করা উচিত, এটা করা উচিত না। ওই যে পটি ট্রেনিং এগুলো আস্তে, আস্তে তার ওই সেন্সটা তৈরি হয়। এবং বাবা-মায়ের সাহায্য ছাড়াই নিজেরা অনেক কিছু করতে শিখে। যে এটুকুর জন্য সে বাবা-মার উপরে নির্ভরশীল না, সে নিজেই করতে পারে এটুকু। ২ থেকে ৪ বছর বয়সের মধ্যে। এই ধাপে নিজেকে স্বাভাবিকভাবে আবিষ্কারের সুযোগ পেলে সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ছোট, ছোট কিছু কাজ কিন্তু এগুলাতে সে আস্তে, আস্তে তার মধ্যে কনফিডেন্স তৈরি হয়। এই স্টেজটা যদি সে ঠিকভাবে করতে পারে এই সময়টাতে বাবা-মার উচিত যত সম্ভব সন্তানকে ব্যক্তি স্বাধীনতা উপভোগ করতে দেওয়া উচিত। সে যা খুশি করুক, করতে দেন। ওয়ালে আঁকুক, এই করুক, সেই করুক, কাপড়-চোপড় নোংরা করুক, যা করুক করতে দেন। বাচ্চারা যেন নিজেরাই নিজেদের খেলনা, জামা-কাপড় নিজেরা পছন্দ করতে পারে এই সুযোগটা দেওয়া উচিত। দোকানে নিয়ে ছেড়ে দেন। সে যেটা কিনতে চায়, সে যেটা করতে চায়, সে যে কার্টুন দেখতে চায়। কিছুদিন আগে এগুলা এই আমেরিকাতে এই জিনিসগুলা বেশি। এ কারণেই আপনার কিন্তু বাংলাদেশে ওই যে বললাম এট লিস্ট আমাদের সময়ে তো এসব মনোবৈজ্ঞানিক গবেষণা আমাদের শিক্ষকরা জানতো না বা আমাদের বাবা-মাও সেসব সম্পর্কে জানতো না। সো কিন্তু এই যে আমেরিকাতে এই সুযোগগুলো আছে যে বাচ্চাদেরকে তাদের পছন্দ মতো জিনিস বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। যেমন কিছুদিন আগে YouTube কে আপনার $১৭০ মিলিয়ন জরিমানা করছে। YouTube কে $১৭০ মিলিয়ন। এটা জরিমানাটা করা হয়েছে হলো কোপা আইনে। কোপা হচ্ছে এটা আমেরিকার একটা আইন। এটার আ পূর্ণরূপ হচ্ছে চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট কোপা। সো এই চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট এই আইনে YouTube কে $১৭০ মিলিয়ন কেন জরিমানা করছে? কারণ এই যে আমাদের সামনে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় বা আমাদেরকে যে কনটেন্ট রেকমেন্ড করে YouTube, এটা আমাদের বিহেভিয়ার এর উপরে নির্ভর করে করা হয়। মানে আমাদের বিহেভিয়ারাল ডেটা YouTube কালেক্ট করে এবং সে অনুযায়ী আমাদেরকে কনটেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট সার্ভ করে। কিন্তু পরে দেখা গেল যে তারা বাচ্চাদেরকে এরকম কোনো কনটেন্ট রেকমেন্ড করতে পারবে না। মানে বাচ্চাদের কোনো ডেটা সে কালেক্ট করতে পারবে না এবং বাচ্চাদের যে কনটেন্ট গুলো সেগুলো YouTube তার পছন্দ মতো বা তার লাভ অনুযায়ী সার্ভ করতে পারবে না বা রেকমেন্ড করতে পারবে না। বাচ্চাদেরকে তারা YouTube এ কি দেখবে এটা বাচ্চারা ডিসাইড করবে। মানে YouTube তার আ মানে ওই লাভ অনুযায়ী কনটেন্ট বা বিজ্ঞাপন তাদেরকে সার্ভ করতে পারবে না। যেটা YouTube করছিল যে কারণে YouTube কে $১৭০ মিলিয়ন জরিমানা করছে। সো এই কারণ হচ্ছে এই যে জিনিসগুলো এগুলা বাচ্চাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে। মানে আপনি পার্টিকুলারলি কোন একটা জিনিস যখন আমি চাপিয়ে দিচ্ছি যে বাচ্চাদেরকে এটাই করতে হবে, এটাই শিখতে হবে। তাই না? আমরা জোর করে মনে করতেছি যে তাদেরকে আমরা কি ইঞ্জিনিয়ার বানাবো।
খুবই অন্যায় একটা জিনিস এবং এটা খুবই অপ্রয়োজনীয়। এটা এক ধরনের মূর্খতাও। আমরা অনেক সময় এই বাচ্চাদের বেলায় মনে করি কি যে ইঞ্জিনিয়ার হইলে মনে হয় বেশি বেতনে চাকরি পাওয়া যাবে। একেবারেই ভ্রান্ত ধারণা। এমনকি আপনার এই যে কম্পিউটার প্রোগ্রামার, কম্পিউটার সায়েন্টিস্ট দেখেন বড়, বড় কোম্পানিতে যেমন ধরেন Apple, IBM, ইভেন NASA, Google আপনি Google এ চাকরি করবেন। ধরেন সেখানে কম্পিউটার প্রোগ্রামারের বেতন $2,00,000 তো আপনি চিন্তা করলেন ভাই কম্পিউটারের প্রোগ্রামার উনি $2,00,000 বেতনে চাকরি পায়। তাহলে তো আমার ছেলের কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাইতে হবে। কিন্তু এরপরে আপনি গিয়ে দেখবেন যে সেখানে যে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে তার বেতনও $2,00,000 কারণ Google এ যদি আপনি সেলস রিপ্রেজেন্টেটিভ হন, কারণ Google এর যেসব অ্যাপ, সফটওয়্যার এগুলো সেল করা লাগে। সো যারা সেলস এ চাকরি করে Google এ তারাও একই সমান বেতনই পায়। যেমন ধরেন আপনি যদি বিসিএস পরীক্ষা দেন, সেখানে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন আর পোস্ট অফিসে চাকরি করেন। বেতন দুজনেরই সমান। তাই না? কারণ সরকারের দুজনেরই গুরুত্ব সমান। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পান মানে চাকরি নেন, তাহলে আপনি যদি ইকোনমিক্স এর প্রফেসর হন, আপনি যেই বেতন পাবেন, আপনি যদি সংস্কৃত বা পালির প্রফেসর হন, আপনি একই সমান বেতনই পাবেন। এমন না যে ও আচ্ছা সংস্কৃত পালি এটা তো কম দামি সাবজেক্ট তাইলে উনার একটু কম বেতন দিতে হবে। না, ভুল ধারণা এটা। সো আপনি বড়, বড় প্রতিষ্ঠানে ইভেন আপনি নাসাতে আপনি মনে করতেছেন কি আপনি নাসাতে চাকরি পাইতে হইলে আপনার মহাকাশ বিজ্ঞানী হওয়া লাগবে। কে বলছে আপনাকে? আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন তো নাসাতে অ্যাকাউন্টেন্ট লাগে না? অবশ্যই লাগে। নাসাতে পিআর মার্কেটিং এর লোক লাগে। নাসাতে এইরকম ডিজিটাল মার্কেটিং জানা লোক লাগে। হ্যাঁ, সব ধরনের লোক লাগে। নাসাতে প্রশাসক দরকার হয়। এইচআর এর লোক লাগে। কারণ নাসাতে যারা লোক নিয়োগ দিবে, তো সেটার জন্য তো আপনার এইচআর জানা লোক লাগবে। সো সব ডিপার্টমেন্টের মানুষই এসব বড়, বড় প্রতিষ্ঠানে চাকরি করে এবং আপনি যেই ডিপার্টমেন্টেরই হন বেতন সেম। ওই একজন অ্যাকাউন্টেন্ট উনি যে বেতন পাবে একজন মহাকাশ বিজ্ঞানী একই সমান বেতনই পাবে। এমন না যে উনি আচ্ছা অ্যাকাউন্টেন্ট এটা তো বহু পাওয়া যায় তাহলে উনারা কম টাকা দিলেও হবে না। একজন অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্ট এক্সিকিউটিভ যে বেতন পাবে, একজন সায়েন্টিস্ট একই সমান বেতনই পাবে। একই সমান বেতন। সো এইজন্য বাচ্চাদেরকে জোর করে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাইতে হবে। বাচ্চাদেরকে জোর করে না, সে যদি সেলসম্যান হইতে চায় সেটা হোক, সমস্যা নাই। এবং একটা সময় আমাদের ধারণা ছিল যে না আমাদের ফোকাসড হইতে হবে। যে একটা জায়গায় আমাদের ফোকাসড হইতে হবে। আজকে এটা করলাম, কালকে ওইটা করলাম, পরশু ওইটা করলাম না। সেটাও যদি করে করতে দেন। সেটা করলেও তার ফিউচার আছে। যে যেমন কিছু বাচ্চা আছে কয়েকদিন গিটার বাজানো শিখলো। একদম খুব সিরিয়াস গিটার-টিটার কিনে গিটার-টিটার বাজানো শিখলো। তা কিছুদিন পরে তার আর গিটার বাজাইতে ভাল লাগতেছে না। সে হঠাৎ করে বলল যে আমি ফটোগ্রাফার হব। তারপরে ক্যামেরা কিনে লেন্স-টেন্স কিনে কয়েকদিন খুব দৌড়াদৌড়ি করলো। এই ফটোগ্রাফার হবে, ওই ফটোগ্রাফার হবে। এরপরে আর ফটোগ্রাফির নেশা তার নাই। এরপরে সে কি সে গল্ফার হবে। দেখবেন যে গল্ফ ক্লাব-টাব কিনে কয়েকদিন মোটামুটি গল্ফ-টল্ফ খেলতেছে। কিছুদিন পরে দেখবেন যে সে আর গল্ফও খেলতেছে না। হঠাৎ করে তার মনে হলো সে অভিনেতা হবে। এরপর সে থিয়েটারে-মিয়েটারে গিয়ে খুব সিরিয়াস। থিয়েটারে-মিয়েটারে গিয়ে খুব অভিনয়-টভিনয় করতেছে, নাচ-মাচ শিখতেছে, রিহার্সাল-মিহার্সাল দিতেছে। এরকম ধরেন ১০ টা আলাদা, আলাদা প্রফেশন এ করতেছে। তখন হয়তো আপনি বিরক্ত হবেন যে, "আরে তুমি আজকে এটা করতেছো, কালকে ওইটা করতেছো, পরশু ওইটা করতেছো। তুমি কোনটাই তো ঠিকভাবে করতেছো না।" এইভাবেও যদি করে করতে দেন। হ্যাঁ? কারণ এই ধরনের বাচ্চাদের মধ্যে এক ধরনের পটেনশিয়াল আছে সেটা হচ্ছে তারা বিজ্ঞাপনে খুব ভালো করে। মানে অ্যাডভার্টাইজিং মার্কেটিং ইন্ডাস্ট্রিতে তারা খুবই ভালো করে। যাদের এরকম ভার্সাটাইল ভিন্ন, ভিন্ন প্রফেশনে যত আলাদা, আলাদা আ ফিল্ডে তাদের কাজ করার এক্সপেরিয়েন্স আছে বা প্রফেশনাল এন্ডিভর হয়তো সে জায়গায় সে সফল হইতে পারে নাই। কিন্তু সে বিজ্ঞাপন বা মার্কেটিং সেলস এর ফিল্ডে সে অনেক ভালো করবে। কারণ তার ডাইভার্সিফাইড আ এক্সপেরিয়েন্স আছে। সো করতে দেন। অন্তত বিশেষ করে বাচ্চাদেরকে কোনভাবে আটকানো যাবে না। সো এই ধাপে এসে স্বাভাবিকভাবে এখন এই যে স্টেজটা আছে যে ২য় ধাপ যেটা, এই স্টেজে এসে যদি বাচ্চারা স্বাভাবিকভাবে নিজেদেরকে আবিষ্কারের সুযোগ পায়, তখন সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সো এই ২ থেকে ৪ বছর বয়সী বাচ্চাদের যা খুশি তাই করতে দেন। এই সময়টাতে বাবা-মার উচিত তাদেরকে ব্যক্তি স্বাধীনতা উপভোগ করতে দেয়া। বাচ্চারা যেন নিজেরাই নিজেদের খেলনা, জামা-কাপড় এগুলো পছন্দ করতে পারে, এই সুযোগটা তাদের দেওয়া উচিত। এটুকু স্বাধীনতা নিশ্চিত না করলে তাদের নিজেদের মধ্যে সংকোচ এবং সন্দেহ তৈরি হয়। কারণ ওই সময়ে যদি আমরা তাদেরকে শুধু ধমকের উপর রাখি যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এমনে করা যাবে না, অমনে করা যাবে না, কিছুই যদি তাদেরকে করতে না দিই, তখন তাদের মধ্যে এই নেগেটিভিটিটা এই প্রোগ্রামটা তৈরি হয়ে যায়। এবং এগুলা বড় হওয়ার পরও আমাদের মধ্যে এই যে সংকোচ কাজ করে না যে লোকে কি ভাববে? এটা করতে গেলে লোকে কি মনে করবে? ওরে আল্লাহরে! আমার এই আ এ আ আ এটা বললে তাহলে তো সর্বনাশ হয়ে গেল। এই যে সংকোচ, এই যে এইটা ওই বয়সে তৈরি হইছে। এই যে ছোটবেলায় এই যে ২ থেকে ৪ বছর বয়সে যে ধমকগুলা খাইছি এগুলো আমাদের মাথায় কিন্তু প্রোগ্রাম হয়ে আছে। এগুলো ডিলিট হয় নাই।
এগুলো কোনো না কোনো একটা জায়গায় ইনস্টল হয়ে আছে। প্রত্যেকটা কিছু করার সময় গিয়েই আমরা ভাবি যে মানুষ কি ভাববে? মানুষ কোনটাকে গুরুত্ব দিচ্ছে? মানুষ কোনটাকে বেশি মানুষ ডাক্তার হইলে মানুষ বেশি দাম দেয়। তো আমার ডাক্তার হইতে হবে। পরে আমি ডাক্তার হয়ে দেখলাম যে ডাক্তারদের স্ট্যান্ডার্ড সেলারি হচ্ছে ৳২০,০০০। একটা এমবিবিএস ডাক্তারের সেলারি কিন্তু ৳২০,০০০, ১৫ থেকে ৳২০,০০০ বেতন পায়। এবং পরবর্তী ৫ বছর এরকম বেতনই পায়। ডাক্তারদের ইনকাম খুবই কম। আপনি লাখ, লাখ টাকা কামায় এরকম ডাক্তার যে দেখছেন এগুলো অনেক কম। এগুলো হাজারে ১ জন। তো ঐরকম হাজারে ১ জন সেলসম্যানও লাখ, লাখ টাকা ইনকাম করে। ওই হাজারে ১ জন আপনার কি বলে? এরকম সবকিছুর মধ্যে হাজারে ১ জন ফুল বিক্রেতাও কিন্তু লাখ, লাখ টাকা ইনকাম করে। সো ওইটার জন্য ডাক্তার হওয়া লাগে না। সো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে কিন্তু ওই যে আমরা এগুলা হওয়ার চেষ্টা করি, এগুলোর পিছনে দৌড়াই কেন? ওই যে মানুষ কোনটাকে গুরুত্ব দিবে। কারণ এই যে আমাদের এই স্টেজে গিয়ে এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে, আমাদের মধ্যে সংকোচ এবং সন্দেহ তৈরি হয়। যে কারণে আমরা কোন উদ্যোগ নিতে পারি না। এই যে আমেরিকানরা যেটা করে সেটা হলো বাচ্চাদেরকে স্বাধীনতা দেয়। এ কারণে আমরা খুব বিরক্ত হই। আমরা মনে করি বাচ্চারা তো আমাদের কথা শুনতেছে না। বাচ্চারা তো আমাদের মতো হইতেছে না। হ্যাঁ, তারা কিন্তু ভাই তারা তার মতো হইতে দেন। তারা তার মতো হইতে দেন। সে যা খুশি করুক। সে আজকে এই ব্যবসা করবে, ফেইল করবে, কিন্তু আরেক ব্যবসা করবে, আরেক ব্যবসা করবে। কোন না এভাবে ১০ টা করতে গিয়ে সে একটাতে সাকসেসফুল হয়ে যাবে। এবং আপনি নিজেও জানেন না সে কোন জায়গায় গিয়ে কি করে সাকসেসফুল হবে। হইতে দেন। সে গেম খেলতেছে। আমরা মনে করি বাচ্চারা গেম খেলে নষ্ট হয়ে যেতেছে। যদি সে গেম খেলতে চায়, গেম খেলতে দেন। একটা সময় সে নিজেই দেখবেন আর গেম খেলবে না। কিন্তু তাকে তার মতো করে চলতে দেন। একটা সার্টেন টাইমে বিশেষ করে ২ থেকে ৪ বছরের বাচ্চা, ২ থেকে ৪ বছরের বাচ্চা তো আর বারে গিয়ে মদ খাবে না। সেই রাইট তো আর তার নাই। সে তো আর ভাই আপনার ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলবে না। সেই সুযোগ তো আর সে পাচ্ছে না। সো সে যতটুক পর্যন্ত করতে পারবে তাকে করতে দেন। তাকে তো আর আপনি একা ছেড়ে দিচ্ছেন না। সো কিন্তু তাকে প্রতি পদে, পদে যদি আপনি ধমক দেন, তাহলে সে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না। সো এর পরের যে ধাপটা ৩য় ধাপ সেটা হচ্ছে পারপাস এবং আপনার এই যে ইনিশিয়েটিভ। মানে একটা হচ্ছে ভার্সাস গিল্ট। মানে এই ৩য় যে ধাপটা সেটা হচ্ছে ৪ থেকে ৫ বছর বয়স। এটা খুবই সংক্ষিপ্ত একটা সময়। এই সময়টার মধ্যে তাদের মধ্যে একটা উদ্যোক্তা মনোভাব তৈরি হয় অথবা অপরাধবোধ তৈরি হয়। ২ টাই তৈরি হইতে পারে। যদি তাদেরকে আমরা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেই, তখন তাদের মধ্যে এক ধরনের উদ্যোগী হওয়ার মানসিকতা তৈরি হয় এটুকু বয়সে। আ আর যদি তাদেরকে আমরা সেই সুযোগটা না দেই, তখন তাদের মধ্যে এক ধরনের অপরাধবোধ তৈরি হয়। ছোটরা নতুন, নতুন কিছু শিখতে এবং করতে চেষ্টা করে। এই যে বিভিন্ন রকমের ব্লকস-টক্স এগুলো দিয়ে দেখবেন বাচ্চারা এটা বানাইতে চেষ্টা করে, ওইটা মানে কিছু একটা তারা করতে চেষ্টা করে তাদের মতো করে। এই বয়সে তারা আশেপাশের বিভিন্ন বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। চারপাশে কি ঘটছে, কেন ঘটছে তা নিয়ে তাদের অনেক প্রশ্ন, কৌতূহল। খালি এটা কেন হলো, ওটা কেন হলো? এই ৪ থেকে ৫ বছর বয়সী বাচ্চারা দেখবেন প্রশ্ন করতে থাকে। তাদেরকে প্রশ্ন করতে দেন। তাদের যে কিউরিওসিটি তাদেরকে এক্সপ্লোর করতে দেন। নিজেরা নানা খেলনা তৈরি করে, নতুন কিছু তৈরির চেষ্টা করে, নিজে বিভিন্ন পরিকল্পনা, উদ্যোগ নিতে শিখে। তাই না? এগুলো বাচ্চারা করে। এখন এসব পরিকল্পনা, উদ্যোগ, উৎসব পেলে তাদের আগ্রহের বিষয়ে আরো যত্নবান হয়ে ওঠে। আপনি যখন তাদেরকে একটু করতালি দিবেন, হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট করবেন, একটা রিওয়ার্ড দিবেন, যাই করুক, তখন তাদের মধ্যে আরো এইসব জিনিসগুলো করার আরো উৎসাহ বাড়ে। পরিকল্পনা, উদ্যোগ, উৎসাহ পেলে আগ্রহের বিষয়ে যত্নবান হয়ে ওঠে। কিন্তু তিরস্কার বা ধমক শুনলে শিশু দমে যায়। তাদের মধ্যে মানে যাই কিছু করুক না কেন আপনি তাকে যখন তিরস্কার করেন, ধমক দেন তখন শিশু দমে যায়। তাদের মধ্যে অপরাধবোধ তৈরি হয়। মানে এই যে স্টেজে ৪ থেকে ৫ বছর বয়সে। সো এইজন্যই আমেরিকাতে বা উন্নত বিশ্বে এই আইনগুলো করা হইছে যে এই ধরনের বাচ্চাদেরকে আপনি ধমক দিতে পারবেন না। এই ধরনের বাচ্চাদেরকে আপনি মানে তাদের জন্য বিপজ্জনক না এরকম যেকোনো কাজ আপনি তাদেরকে করতে দেন। হ্যাঁ, তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে তারা পানিতে গিয়ে না পড়ে, যাতে তারা হারিয়ে না যায়। সেই দিকে আপনার নজর রাখতে হবে। কিন্তু তারা তাদের মতো করে তাদের কাজ করুক। তাদেরকে তাদের মতো করে। কারণ অনেক সময় এই যে চাইল্ডহুড ট্রমা এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। বাচ্চারা সারা জীবন এইসব ট্রমার ভিতর দিয়ে যায়। সো ছোটখাটো এসব বিষয়ে বাচ্চাদেরকে ধমক-টমক দিলে সেখান থেকে আর তারা বের হইতে পারে না সহজে। সো এইটা হচ্ছে একটাই বিষয়। এরপরে আসেন ৪র্থ ধাপ যেটা, সেটা হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্স মানে কি? কর্মদক্ষতা। এটার মধ্যে একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং ইনফেরিয়রিটি। একটা হচ্ছে কর্মদক্ষতা এবং হীনমন্যতা। এই যে জায়গাগুলোতে এইটা। এখন এটা হচ্ছে ৫ থেকে ১২ বছর বয়সী। এই পিরিয়ডটা। এইটা একটা লম্বা পিরিয়ড। মানে ৫ বছর থেকে ১২ বছর বয়স। এই যে এই বয়সকালের মধ্যে যেসব বাচ্চারা আছে তাদের মধ্যে কম্পিটেন্স মানে এই স্টেজে তারা থাকে। তাদের মধ্যে ইন্ডাস্ট্রি মানে কর্মদক্ষতা অথবা হীনমন্যতা ২ টা তৈরি হবে। যদি তারা স্বাভাবিকভাবে বিকশিত না হয় স্টেজে, তাহলে তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হবে। এক ধরনের লজ্জাবোধ তাদের মধ্যে তৈরি হবে। তারা খুব সহজে নতুন কোনো উদ্যোগ নিতে পারবে না। তখন তারা একটু অথর্ব প্রকৃতির হয়ে যায়।
তো ৫ বছর বয়সী বাচ্চাদের মধ্যে এটা তাদের মধ্যে কর্মদক্ষতা যেমন বাড়ে তেমনি হীনমন্যতাও তৈরি হয়। সো খুবই কেয়ারফুল থাকতে হবে এই স্টেজে। সো নতুন স্কুল কারণ এই যে এই সময়টা মানে ৫ বছর থেকে ১২ বছর বয়সী যে বাচ্চারা তারা আ নতুন স্কুলে যাচ্ছে। এক আ আ মানে তাদের স্কুল চেঞ্জ হয়। এই স্কুলে ১ম এ নার্সারিতে যায়, তারপরে আ মা প্রাইমারি স্কুলে যায়, এরপরে মিডল স্কুলে যায়। এই যে স্টেজ গুলোতে নতুন স্কুল এবং পারিপার্শ্বিক পরিবেশে মানে এই সময় তারা স্কুলে যাওয়া শুরু করে। এখন এই ফ্যামিলির বাইরে গেলেও কিন্তু সে। তখন সে আরো ১০ জনের সাথে মিশতেছে। এবং এই যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি এর মধ্যে তার আচরণে প্রভাব ফেলতে শুরু করে। মানে পারিপার্শ্বিক যে মানে পরিবেশ এগুলা ধীরে তার আচরণে প্রভাব ফেলতে শুরু করে। কারণ এখানে কিন্তু সে শুধু বাবা-মা, ভাই-বোন এই জায়গায় সীমাবদ্ধ না। ৫ বছর বয়স এখান থেকে সে আস্তে আসতে স্কুলে যাওয়া শুরু করে। বাবা-মা ছাড়াও স্কুলের শিক্ষকরা তার দক্ষতাগুলো যাচাই করে। উম মানে বাকিদের সাথে এবার কিন্তু তার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। হ্যাঁ, সে ক্লাসে পড়া দিল, সে পড়া পারল, বাকিরা পারল না। শুরু হয়ে গেল কিন্তু তার কম্পিটিশন বাকিদের সাথে। হ্যাঁ, এতে তার মধ্যে একটা প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হয়। কারণ স্কুলে তাকে এই যে গেমস হোক, পড়া হোক, অঙ্ক হোক, মানে এই যে যা দিচ্ছে সেগুলো অন্যদের সাথে তার এখন প্রতিযোগিতা শুরু হয়ে গেল। যেসব বাচ্চারা বিভিন্ন পাঠ্য বিষয় বা অন্যান্য কাজে দক্ষতা দেখাতে পারে, আস্তে তারা একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এই স্টেজে। আবার পড়াশোনা বা খেলাধুলায় ভালো করতে না পারলে তাদের মধ্যে হীনমন্যতা বাসা বাঁধে। সো এইসব জায়গায় গিয়ে যেসব বাচ্চারা একটু ভালো করতে পারে অন্যদের তুলনায়, সো তাদের মধ্যে তখন একটা কনফিডেন্স তৈরি হয়। সো এটা হচ্ছে এই সময়টাতে আমাদের খুব হেল্প করতে হবে আরকি যাতে বাচ্চারা স্কুলে গিয়ে একটু ভালো রিওয়ার্ড পায়। হ্যাঁ, হয়তো একটু বিরক্ত হয়। আ তাদেরকে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তাদের বিরক্ত হয়। কিন্তু যখন তারা বছর শেষে এরকম বেস্ট অ্যাটেন্ডেন্স এর একটা সার্টিফিকেট পায়, ম্যাথের জন্য তারা একটা ক্রেস্ট পায় বা হয়তো ফুটবল খেলায় সে একটা মেডেল পেল। এগুলাতে তাদের মধ্যে কিন্তু একটা কম আ আ আত্মবিশ্বাস তৈরি হয়। এখান থেকেই আস্তে কিন্তু পরে তাদের মধ্যে সেই কনফিডেন্সটা তৈরি হয়। এই যে এজন্য স্কুলে বিভিন্ন রকমের খেলাধুলা প্রতিযোগিতা যে কিছু না কিছু একটাতে তাকে একটা রিওয়ার্ড দিতে হবে। সো এখানে তো প্রচুর খেলাধুলা আছে। বাংলাদেশে অবশ্য খেলাধুলার পরিমাণ কম। ওই ঘুরে ফিরে অল্প ২-১ টা খেলাধুলাই হয়তো হয়। কিন্তু এখানে খেলাধুলার সুযোগ আছে প্রচুর। সো কোন না কোন একটা জায়গায় বাচ্চাদেরকে এই জায়গায় রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করা হয়। যে কিছু রিওয়ার্ড যখন তারা পায় তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এই স্টেজটা খুব ইম্পোর্টেন্ট। আর এসব জায়গায় যদি একবার তারা পিছিয়ে পড়ে তাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়। এবং সেখান থেকে সেটা কাটিয়ে ওঠা তাদের জন্য ডিফিকাল্ট পরবর্তী স্টেজে গিয়ে। সো ওই যে বললাম একটা স্টেজ সাকসেসফুলি কমপ্লিট করতে পারলে পরের স্টেজটা তার জন্য অনেক ইজি হয়ে যায়। তো এরপরের স্টেজটা যেটা সেটা হচ্ছে ৫ম ধাপ যেটা সেটা হচ্ছে আইডেন্টিটি। আ এরপর হচ্ছে আ রোল কনফিউশন। একটা হচ্ছে ব্যক্তি পরিচয়। এই স্টেজে গিয়ে মানে ১২ বছরের পর থেকে তার মধ্যে ব্যক্তি পরিচয়ের ধারণা তৈরি হয় এবং রোল কনফিউশন বিভ্রান্তি তৈরি হয় তার মধ্যে। মানে যদি স্বাভাবিকভাবে তাকে বেড়ে উঠতে না দেওয়া হয়। এই যে মানসিক বিকাশের ৫ম ধাপের সময়সীমা হচ্ছে ১৩ থেকে ১৯ বছর। অত্যন্ত ক্রুশিয়াল এবং এজন্যই বলে যে এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বয়সসীমা। টিন এজ বলে এটাকে। 13 to 19 এই যে এখান থেকে শুরু হলো টিন এজ। 13, 13, 14 এই যে সবগুলো বয়সের মধ্যে টিন আছে। এজন্য এটাকে বলে টিন এজ। সো এই 13 থেকে 19 পর্যন্ত। এরপরে 20 এর মধ্যে আর টিন নাই। তো এই 20 থেকে সে অপরিণত হয়ে গেল। এবং এই জায়গাটাতেই যদি আপনার সুপারভিশনটা ভালো থাকে আব এবং এই জায়গাটাতে যদি তাকে আমরা খুব ভালোভাবে তৈরি করে দিতে পারি, তাইলে তার জন্য পরবর্তী জীবন অনেক সহজ হয়ে যাবে। মানসিক বিকাশের এই যে ৫ম ধাপ, এই যে এটাকে বলা বয়ঃসন্ধিকাল। এই সময়ে এসেই কিন্তু খুব বড় বিপদ ঘটে। তাই না? বয়ঃসন্ধিকালে মানুষের আত্মসম্মান বোধ এবং আবেগ ২ টাই বৃদ্ধি পায়। এই সময়ের মধ্যে তার মধ্যে একটা এই যে আ আ সেলফ রেসপেক্ট এই সময় থেকে আমাদের বাচ্চাদের মধ্যে এই যে আত্মসম্মান বোধের যে ধারণা সেটা ডেভেলপ করতে হবে এবং আবেগ তাদের মধ্যে ইমোশন বাড়তে শুরু করে। সো তাই এই বয়সের বাচ্চারা খুবই ইমোশনাল হয়। যাদের আ এই বয়সী বাচ্চা আছে, আহসানুল মজিদ ভাই লিখেছেন, "আমার ছেলের বয়স ১২ বছর।" হ্যাঁ, আমার ছেলের বয়সও ১২ বছর। আমরা 12th বার্থডে করলাম এই কয়েকদিন আগে। মানে ফেব্রুয়ারির ২৮ তারিখে। সো এই ১২ বছর হলো আরকি তার। সো এই সময়টা খুবই ক্রুশিয়াল। এই সময়টাকে বলে বয়ঃসন্ধিকাল। এই সময়ে এসে বাচ্চারা যদি কোন রকমের মেন্টাল ট্রমা বা এ ধরনের কোন কিছুর মধ্যে যদি আঘাত পায় তারা, সেগুলাতে তারা মোটামুটি সারা জীবন সাফার করে। সো এই সময়টাতে তাদেরকে খুবই ক্লোজ প্যারেন্টিং দরকার তাদের। এবং তাদেরকে খুবই রেসপেক্টফুলি ট্রিট করতে হবে এই সময়টায়। খুব কেয়ারফুলি।
খুব কেয়ারফুলি তাদেরকে ট্রিট করতে হবে। এই সময়টাতেই বাবা-মাকে অনেক সময় দিতে হয় বাচ্চাদেরকে। কারণ এই সময়টাতে বিশেষ করে ছেলে হোক, মেয়ে হোক ২ জনেরই এই সময়টাতে হচ্ছে তাদের একটা বড় রকমের শারীরিক পরিবর্তন আসে। মানে এই সময়টাতে আমরা কি বলি? যে তারা বালেগ হচ্ছে এখন। তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে। সো তাদের মধ্যে এক ধরনের শারীরিক পরিবর্তন আসে এবং একই রকমভাবে তাদের মধ্যে এক ধরনের মানসিক পরিবর্তনও আসে। তখন কিন্তু আস্তে, আস্তে তাদের মধ্যে এই যে কেন এই বয়ঃসন্ধিকাল বলে? আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটি মানে হচ্ছে এই যে তাদের মধ্যে এর আগ পর্যন্ত সে হয়তো নিজে, নিজে বুঝে যে আমি ছেলে। কিন্তু আলাদাভাবে ছেলে বা মেয়ের যে আলাদা প্রতিক্রিয়া সেটুকু কিন্তু সে বুঝতে পারে না। যে ছেলে এবং মেয়ের মধ্যে আসলে মানসিক পার্থক্যটা আসলে কি? কারণ এই যে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ অ্যা এইগুলা ওই ১২ বছরের আগ পর্যন্ত সে ওইভাবে বুঝতে পারে না। ওইভাবে তাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় না। কোন ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয় না। ১২ বছরের আগে আপনি সব বাচ্চাদেরকে একসাথে রাখলো। তারা শুধু জানে হ্যাঁ, সে হচ্ছে মেয়ে, সে পিঙ্ক কালার পছন্দ করবে। আমি ছেলে, সো আমার হয়তো ব্লু কালারটা আমার সাথে যায়। হ্যাঁ, এইসব কিছু জিনিস বুঝে। কিন্তু একটা ছেলেতে আর একটা মেয়েতে রিয়াল কি ডিফারেন্স এটুকু সে বোঝা শুরু করে। এই আইডেন্টিটি আস্তে, আস্তে সে ছেলে এবং ছেলে হিসাবে তার রোলটা কি? মেয়ে হলে তার রোলটা কি? এবং সেটার সাথে যে মানসিক যে ক্রিয়া প্রতিক্রিয়া সেইসব জিনিসগুলো সে এই বয়সে এসে আস্তে, আস্তে আইডেন্টিফাই করা শুরু করে। সো এ কারণে তারা একটা বিরাট শারীরিক এবং মানসিক পরিবর্তনের ভিতর দিয়ে যাওয়ার কারণে এই সময় প্রায়ই নানা বিভ্রান্তি দেখা দেয় তাদের মধ্যে। নানান ধরনের কনফিউশন তৈরি হয় তাদের মধ্যে। তারা ডিসিশন নিতে গিয়ে অনেক সময় ভুল ডিসিশন নেয়। অনেক মানে এই বয়সে এসে মানে ১২ থেকে ১৯ বছর বয়সেই কিন্তু জীবনের বড়, বড় ভুলগুলো নেয় তারা। তারা এমন ইমোশনাল হয়ে পড়ে আরকি। এই যে রোমান্টিক ডিসিশন গুলো নিতে গিয়েও তারা এমন আ মানে ভুল ডিসিশন এর মধ্যে দিয়ে যায়। ওই যে সিনেমাটিক কিছু ডিসিশন নিয়ে নেয় আরকি। এই জায়গাগুলো খুবই বিপজ্জনক। এবং এগুলার মধ্যে তারা অনেক সময় বড় রকমের ভুল করে বসে। সো এর কারণ হচ্ছে ১ম সে আইডেন্টিফাই করতে গিয়ে নিজেকে অনেক সময় ভুল করে ফেলে। এই সময়টাতে একজন মানুষের নিজস্ব চিন্তাধারা, ব্যক্তিত্ব তৈরি হতে থাকে। একই সাথে তার নিজস্ব চিন্তাধারা, তার বাবা-মা, তার ভাই-বোন, তার পাড়া-প্রতিবেশী সবকিছুর বাইরে তার একটা নিজস্ব চিন্তাধারা তৈরি হওয়ার, নিজস্ব আইডিওলজি, নিজস্ব ফিলসফি তৈরি হওয়ার একটা সময় কিন্তু এটা। এখন এই সময় গিয়ে আমরা যদি তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে, পিটিয়ে আমার আরেকটা ভার্সন বানানোর চেষ্টা করি, এটা খুবই অন্যায়। মানে আমি আমার ছেলেকে আমার আইডিওলজি, আমার ফিলসফি সেটাই তার মধ্যে আমি ইনস্টল করব। এইটা রাইট না। হ্যাঁ? যে আমি ওই যে বললাম না যে আমি যেই ধর্ম, যে মাযহাব, যে তরিকা, যে মতাদর্শ সেই সব কিছুই আমি তার মধ্যে যদি জোর করে ইনস্টল করে দেওয়ার চেষ্টা করি যে সবসময় আমরা চেষ্টা করি যে আমাদের ছেলে-মেয়েদেরকে আমাদেরই আরেকটা ভার্সন বানানোর। না। আমাদের আম আ আম আ আমাদের প্রয়োজন একটা সময় গিয়ে ফুরিয়ে যাবে। এজন্যই আমরা এই পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবীতে আমাদের প্রয়োজন যখন ফুরিয়ে যাবে এই পৃথিবী থেকে আমরা বিদায় নেব। কারণ সেই পৃথিবীতে আমাদের কোন কাজ নাই। সেই পৃথিবীর উপযুক্ত আমরা না। এজন্যই আমাদের সময় একটা সময় শেষ হয়ে যাবে। আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সো তারা যে পৃথিবীতে বিলং করবে, তারা যে পৃথিবীতে বসবাস করবে, সেই পৃথিবীর উপযোগী করে তাকে গড়ে তুলতে হবে। সেটা আমার আরেকটা ভার্সন বানিয়ে আমি তার পৃথিবীতে সে সারভাইভ করতে পারবে না। তার পৃথিবীতে সারভাইভ করতে হলে তার নিজস্ব আইডিওলজি, তার নিজস্ব চিন্তা ভাবনায় তাকে মানে বেড়ে উঠতে দিতে হবে। সো সেটা তার মতো করে সে বেড়ে উঠুক। এই সময়টাতে সে তার মতো করে তৈরি হোক। একজন কিশোর বা কিশোরী জীবনে ১ম বার তার ভবিষ্যৎ নিয়ে বিশেষভাবে ভাবতে শুরু করে। এই যে এই সময় মানে কিশোর বয়সে এই সময়ে গিয়ে সে হোক, তাকে হতে দেন। একবার তার মনে হবে যে আমি সিঙ্গার হব। আরেকবার তার মনে হবে যে না আমি অ্যাক্টর হব। আরেকবার তার মনে হবে সে ফটোগ্রাফার হবে। তাকে ট্রাই করতে দেন। কারণ আপনি যদি মনে করেন যে না আমি ফটোগ্রাফার, আমার বাচ্চারা আমি জোর করে ফটোগ্রাফার বানাবো, এটা ব্লান্ডার। এটা মিস্টেক। সে হয়তো এই জায়গায় ভালো করবে না। আপনি ভালো করছেন এটার অর্থ তো এই না যে তাকেও ফটোগ্রাফার হিসেবে ভালো আ সে হইতে হবে বা সে ফটোগ্রাফিতে ভালো করবে তা না। হ্যাঁ, তার যদি ইচ্ছা হয় যে ঠিক আছে আমি একটু শিখি এই জিনিসগুলো। হ্যাঁ, শিখলো। কিন্তু পরে হয়তো দেখা গেল যে না সে হয়তো ফটোগ্রাফি রিলেটেড কিছু হলো না। কিন্তু এই শিক্ষাটাও তার কাজে লাগবে। এই যে কিউরিয়াস হয়ে সে একটা জিনিস শিখলো। আমরা যা কিছু শিখি সেটা আমাদের পরবর্তীতে অন্য আরেক জায়গায় কাজে লাগে। নট নেসেসারিলি যে আমি ওই যে টাইপ শিখছি, সেটা যে আমার ফেলনা গেছে তা না। সেটা হয়তো আরেকটা জায়গায় আমার কাজে লাগছে। যেমন কম্পিউটারেরও তো কিবোর্ড আছে। সো সেখানে আমাদের টাইপ করতে গেলে সেটা কাজে লাগে। লাগে না একেবারে তা না। সো যাই আপনি শিখেন সেটা আপনার কাজে লাগবে, শিখুক। কিন্তু সেইটাই তাদেরকে জোর করে করাইতে হবে, জোর করে তাদেরকে দিয়ে বানাইতে হবে এমন না। তারা তাদের মতো করে বিভিন্ন কিছু করুক। করতে গিয়ে তাদের নিজস্ব একটা ফিলোসফি তৈরি হোক। কারণ তারা তাদের পৃথিবীতে বসবাস করবে। তারা আমাদের পৃথিবীতে বসবাস করবে না।
সো তারা তাদের মতো করে তৈরি হোক। সো একই সাথে তারা তাদের নিজস্ব একটা পরিচয় তৈরিতে তৎপর হয়। সে তার একটা আইডেন্টিটি তৈরি করতে চায়, তার মতো করে। সো সেইটা তাকে তৈরি হতে দেন। তাকে সে তার মতো করে তৈরি হতে দেন। এই সময়টাতে খুব ভালোভাবে তাদেরকে বেড়ে উঠতে সহায়তা করতে হবে। কারণ এই জায়গাগুলোতে যদি আমরা বাচ্চাদেরকে বেড়ে উঠতে না দিই, তাহলে তারা পরবর্তী জীবনে অনেক সাফার করে। তাই না? নিজস্ব ব্যক্তিত্ব ও পরিচয় গঠনের জন্য এই ৫ম ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। খুবই আম আ গুরুত্বপূর্ণ এই সময়টা, বিশেষ করে ১২ থেকে ১৯ বছরের যে বাচ্চারা, কিশোররা তাদের সতীর্থ এবং রোল মডেলদের থেকে শিখে। মানে আমরা এই যে এই ১২ থেকে ১৯ বছর বয়সের এই বাচ্চারা হচ্ছে তাদের যারা রোল মডেল, বিশেষ করে ফ্যামিলি মেম্বার বা যারা রোল মডেল তাদের থেকে তারা শিখে। তাদেরকে অনুকরণ করে। সে একই সাথে অনেকগুলো আরোপিত ভূমিকায় অবতীর্ণ হয়। আরোপিত ভূমিকা যেমন সে বুঝতে পারে যে আমি একজন ছাত্রী, আমি মেয়ে। সো আ এই যে মেয়ের সাথে যে শারীরিক, মানসিক যে ব্যাপারগুলো, সেই জিনিসগুলো তার মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। বোন, সে যে আমি বোন, আমি ভাই একজনের। তারপরে আমি একজন রাষ্ট্রের নাগরিক। নাগরিক হিসেবে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। আবার অনেকগুলো অর্জিত ভূমিকা সে পালন করে। হ্যাঁ? তার মানে অর্জিত ভূমিকা হচ্ছে যেমন সে ক্লাস ক্যাপ্টেন, ফার্স্ট বয়। তাই না? এগুলো হচ্ছে অর্জিত। তাই না? কিন্তু ছেলে বা মেয়ে বা বোন বা ভাই এগুলা তো আর অর্জিত না। এগুলা তো গিভেন। তারপরে এই সময়ে আবার অনেকে আত্মপরিচয় সংকটে ভুগতে শুরু করে। তাই না? বয়ঃসন্ধিতে থাকা একজন কিশোর বা কিশোরী তাদের ভবিষ্যৎ নিয়ে এবং তাদের আশেপাশের মানুষ তাদেরকে নিয়ে কি চিন্তা করছে, এসব নিয়ে অনেক বেশি প্রতিক্রিয়াশীল। এ সময়ে আ অনেকে কিন্তু এগুলা নিয়ে খুব ভাবতে শুরু করে যে তাকে আরেকজন কেমন মনে করতেছে। এই সময়টা যদি তারা কোন রকমের বডি শেমিং এর মুখোমুখি হয়, এই যে একটা বাচ্চা মোটা, একটা বাচ্চা কালো, একটা বাচ্চা, এই যে এইসবের কারণে যে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন রকমের বডি শেমিং করি। তাই না? এগুলো খুবই গুরুতর অপরাধ। এগুলো বাচ্চাদের মানসিক বিকাশে খুব আ মারাত্মক রকম প্রভাব ফেলে। সো প্রত্যেকটা বাচ্চাই সুন্দর, প্রত্যেকটা বাচ্চাই সুদর্শন। সে যেমনই হোক তাকে সেই উৎসাহ দিয়ে যেতে হবে। সো কিন্তু আমাদের স্কুলগুলোতে প্রচুর পরিমাণ বডি শেমিং আছে। এটা এট লিস্ট আমাদের সময় তো ছিল। এখন আমি জানি না। অবশ্যই এখনো পর্যন্ত আছে। কারণ উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার মতো কোনো কারণ তো ঘটেনি। সে কারণে আমি ধরে নিচ্ছি যে এখনো পর্যন্ত আমাদের স্কুলগুলোতে বডি শেমিং আছে। মানে একে একটু লম্বা হইলে তারে লম্বু, কেউ বাট্টু হইলে তাকে বাট্টু। এগুলো আমরাও করতাম। কারণ তখন তো আর আমাদের আসলে ওই ট্রেনিং বা ওই টিচিং টা ছিল না। আমরা জানতাম না। যারা একটু কালো তাদেরকে কালুল্লা, নানা ভাবে অ্যা ডিমোরালাইজড করা আরকি। সেখান থেকে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। এরা পরবর্তীতে স্বাভাবিকভাবে মানুষের সাথে মিশতে পারে না। সো নানান রকমের একটা কমপ্লেক্সিটির মধ্যে ভুগতে থাকে। সো আ এরপরে আসেন আ আমাদের এরপরের যে ধাপটা সেটা হচ্ছে ওকে। এরপর হচ্ছে আ 6th যে স্টেজটা সেটা হচ্ছে অন্তরঙ্গতা এবং নিঃসঙ্গতা। এখন ২০ থেকে ৪০ বছর বয়স, এই যে সময়কালে আমরা এখন এবার আমাদের সময় আসলো আরকি। ২০ বছর বয়স থেকে ৪০ বছর বয়স, এখানে এসে ২ টা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে ইন্টিমেসি, আরেকটা হচ্ছে আইসোলেশন। কিছু মানুষ খুব নিঃসঙ্গ হয়ে যায় স্টেজে, আবার কিছু মানুষ খুব ইন্টিমেট হয়। তাহলে ২০ থেকে ৪০ বছর বয়স বা এটা হচ্ছে আর্লি অ্যাডাল্টহুড। এই সময়টাতে এসে নতুন মনস্তত্ত্বের সাথে খাপ খাওয়াতে গিয়ে অতীতের গড়ে তোলা সম্পর্কগুলোর অধিকাংশই ছিন্ন হয়ে যায়। মানে স্কুল কলেজে আমাদের যারা খুব ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছিল এদের অনেকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কারণ আমরা আরেকটা নতুন মানুষ, আরো পরিণত মানুষ। তখন আগের সে সম্পর্কগুলো আর থাকে না আমাদের জীবনে। তখন আমরা ওই যে এই যে আস্তে, আস্তে রোমান্টিক অ্যাফেয়ার আরকি। এটা বিয়ে-শাদী হোক, প্রেম, পরিণয়, আস্তে, আস্তে এসব দিকে আমরা যে আমরা একজন ভালো বন্ধু-বান্ধব, জীবনসঙ্গী নির্বাচন মানে সেই দিকে মানুষ মনোনিবেশ করে আরকি। যে না আমার এরকম হাজার, হাজার বন্ধু-বান্ধব দরকার নেই। আমার হচ্ছে খুব ক্লোজ ৮ টা, ১০ টা, ১৫ টা বন্ধু-বান্ধব থাকবে। যারা হচ্ছে মানে ওইভাবে আমি নির্বাচন করি আরকি। ঠিক একই রকমভাবে একজনের সাথে খুব ইন্টিমেট হওয়া, সেটা ওয়াইফ বা গার্লফ্রেন্ড, মানে ডিপেন্ডিং অন দ্যা কালচার। সো সেইভাবে একজনের সাথে একটা ইন্টিমেট রিলেশন গড়ে তোলার দিকে এই বয়সে মানুষ মনোযোগী হয় এবং আ নতুন মনস্তত্ত্বের সাথে খাপ খাওয়াতে গিয়ে ওই যে ওই কিছু মানুষের উপরে বা ওই পার্টিকুলারলি একজন মানুষের উপরে ফোকাস করতে গিয়ে তখন মানুষ আস্তে, আস্তে আগের যে সম্পর্কগুলা এগুলো ছিন্ন হয়ে যায়। এগুলো গৌণ হয়ে যায়। সে বুঝতে পারে যে এসব মানুষ আমার জীবনে এমন গুরুত্বপূর্ণ কিছু না। আস্তে, আস্তে। সো ভালো বন্ধু-বান্ধব জীবনসঙ্গী এখন এই স্টেজে গিয়ে মানে ২০ থেকে ৪০ বছর বয়সে গিয়ে যদি আপনি কিছু ভালো বন্ধু-বান্ধব নির্বাচন করতে পারেন এবং জীবনসঙ্গী নির্বাচন করতে পারেন, তাহলে একটা প্রতিশ্রুতিশীল সম্পর্ক তৈরির চেষ্টা করে। যে আমার কিছু ভালো বন্ধু-বান্ধব তৈরি করতে হবে এবং ভালো জীবনসঙ্গী নির্বাচন করতে হবে।
এবং একটা প্রতিশ্রুতিশীল সম্পর্ক যে আপনিও আরেকজনের প্রতি কমিটেড হওয়া। যে এইটা এবং এইটা যখন হবে এই জায়গায় যখন আপনি ভালো ডিসিশন নিতে পারবেন, দেখবেন পরবর্তী জীবনটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর এই জায়গায় গিয়ে মানুষ যখন একটা ইমোশনাল ডিসিশন নেয়, এই জায়গায় গিয়ে মানুষ যখন এই ২০ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে মানুষ যখন একটা হঠকারী ডিসিশন নেয় এবং সেই ডিসিশনটা যদি কোনো কারণে ভুল হয়, তখন সেটা পরবর্তী জীবনে তাকে অনেক ভোগায়। তাই না? আবার এই সময় অনেকে পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস এ ভোগে। ওই যে নানাভাবে ওই টিনেজ এইজের মধ্যে তার মধ্যে এমন কিছু জিনিস হয়, ওই যে তাকে হয়তো এমন কিছু তকমা লাগিয়ে দেওয়া হয় আরকি। তার স্কুলের ফ্রেন্ড-ট্রেন্ডরা মিলে বা পরিবার-টরিবাররা মিলিয়ে এমনভাবে তাকে এমন কিছু দেওয়া হয় যে সে ভালো না আরকি। এমন একটা ধারণা তার মধ্যে তৈরি হয় যে আমি ভালো মানুষ না। আমি খুব খারাপ। তাই না? এরকম প্লে বয় সে এরকম। মানে কিছু আ ইয়ে-টিয়ে আ হয়। তখন তাদের মধ্যে নানান রকমের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয় আরকি। নিজের সম্পর্কে সে ঠিক বুঝতে পারে না আরকি। তার আসলে ফিউচার কি? সে আসলে কি করতে চাইতেছে? সে আসলে মানে পুরাই একবারে তৈরি হয়। তো তারা আবার উল্টো একাকিত্বে ভোগে। তারা বিভিন্ন রকমের একাকিত্বের মধ্যে ভোগে। পরিবারের বাইরে মানুষের সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরিতে তারা দ্বিধা অনুভব করে। আ এর সা এ এটার সাথে তাদের মধ্যে হতাশা তৈরি হয়, বিষণ্ণতা তৈরি হয়। মানে এই স্টেজে গিয়ে আসলে ঐরকম ভালো কিছু ফ্রেন্ড তৈরি করতে হবে। এবং সেই জায়গাগুলো যারা করতে পারে তাদের জন্য অনেক সহজ হয়ে ওঠে পরবর্তী জীবনটা। সো এর পরের যে স্টেজটা সেইটা চলেন আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে ৭ম ধাপ যেটা সেটা হচ্ছে জেনারেটিভিটি বা অস্থিরতা। এই যে ৪০ থেকে পরের যে বয়সটা ৪০ থেকে ৬৫ বছর বয়স। এ বয়সে যেমন আমার ৪০ হয়ে গেছে। সো আমি এখন এই স্টেজে পড়ছি আরকি। তো এই স্টেজে এসে তখন আমাদের মধ্যে কি তৈরি হয়? ৪০ থেকে ৬৫ বছর বয়স বা এটাকে বলে অ্যাডাল্টহুড। এই আপনি প্রাপ্তবয়স্ক হলেন আরকি। মানে প্রাপ্তবয়স্ক না, এটাকে বলে প্রাপ্তমনস্ক। মানে প্রাপ্তবয়স্ক তো ১৮ থেকেই আমরা প্রাপ্তবয়স্ক বলি। কিন্তু ৪০ থেকে ৬৫ বছর বয়সে এবার আপনি মানসিকভাবে অনেক পরিণত। কারণ জীবনের একটা অনেকগুলো ধাপ পার হয়ে এসে এবার আপনি মোটামুটি বুঝতে পারলেন যে হোয়াট ইস রাইট, হোয়াট ইস রং। মানে কোনটা আসলে সত্যিই সঠিক, কোনটা আসলে সত্যিই সঠিক না। সেই বোধটুকু আমাদের মধ্যে তৈরি হয় এখন। তাই না? ৪০ বছর বয়স। এজন্যই আল্লাহ যত নবী প্রেরণ করছে এই পৃথিবীতে সব নবী কত বছর বয়সে নবুয়ত পাইছে? ৪০ বছর বয়সে। মানে ৪০ বছর বয়সে একজন মানুষ পরিণত হয়। এর ৪০ বছরের আগ পর্যন্ত মানুষ নানান রকমের ভুল ডিসিশন নেয়। নানান রকমের ইমোশনাল একটা সাইকেলের ভিতর দিয়ে যায়। একটা আপস অ্যান্ড ডাউন এসবের ভিতর দিয়ে মানুষ যায়। ৪০ বছর বয়স হলে মানে এইবার সে মেন্টালি অনেক স্টেবল। তাই না? একজন মানুষ পরিবার এবং কর্মক্ষেত্রের সদস্যদের ভাবনায় তাড়িত হন। ৪০ বছর যখন বয়স হবে তখন কিন্তু আপনি শুধু আপনার নিজেকে নিয়ে ভাববেন না। তখন হচ্ছে তার পরিবার। এটা তার প্রধান বিবেচ্য বিষয়। এবং কর্মক্ষেত্রে অন্যান্য সদস্য যারা আছে, যে আমার কোম্পানি, আমার কলিগস এজন্যই তাদেরকে লিডারশিপ রোল দেওয়া হয়। লিডারশিপ রোল এটা শুধু এমন না যে আপনি কতদিন ধরে সেখানে করতেছেন, এই করতেছেন। বয়সের একটা ব্যাপার আছে। তাই না? এই যে বলে না এক্সপেরিয়েন্স ভাই চুল সাদা হওয়ার দরকার আছে। চুল সাদা না হলে রেসপন্সিবল পজিশন এ দিলে ঝামেলা করে ফেলে। তো এজন্য ৪০ বছর। ৪০ বছর খুব গুরুত্বপূর্ণ বয়স। ৪০ থেকে তখন তাদের মধ্যে এক ধরনের ম্যাচুরিটি তৈরি হয়। ৪০ এ পৌঁছানোর পর সে আগের থেকে অনেক স্থিতিশীল হয়। তখন সে বুঝতে পারে যে ভাই এই যে আ লোক দেখানো লৌকিকতা এইসব জিনিসগুলো আসলে এমন জরুরি কিছু না। হ্যাঁ, কিন্তু আবার বলবেন যে ভাই ৪০ বছর বয়সেও তো অনেকরে দেখি ১৮ বছরের পোলাপানের মতো বিহেভ করতে। ওই যে বললাম উনার মানসিক বিকাশ ঘটেনি। তাই না? একটা গান আছে না? যদিও বয়স আমার কি আ মনের বয়স আমার সবে ১৮। তাই না? উনার ৬০ বছর ৭০ বছর যাই হোক মনের বয়স সবসময় উনার ১৮ বছর থাকলে তার মানে উনার মানসিক বিকাশ ঘটেনি। সো যারা ৪০ বছর মানে সত্যিকারের উনার মনের বয়স যদি ৪০ বছর হয় তাহলে উনি আগের থেকে অনেক স্থিতিশীল হবেন এবং অবসর সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করে। যে এই সময়টাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। কেউ সমাজে অবদান রাখা শুরু করে। বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডে এই সময় মানুষ যুক্ত হয়। একজন মধ্যবয়সী ব্যক্তি এ সময়ে নিজের থেকে অন্যদের পেছনে সময় দিতে বেশি পছন্দ করে। যে অন্যদের পেছনে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি সেইসব দিকে বেশি করে আরকি। তারপরে সমাজ, সংসার ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে কাজ করার একটা তাগিদ অনুভব করেন যে আমাদের তো সময় শেষ। তাহলে আমরা যদি পরবর্তীদের জন্য কিছু একটা করে যেতে পারি, পরবর্তীদের জন্য কিছু একটা গাইডলাইন যদি এট লিস্ট আমরা দিয়ে যেতে পারি। তাই না? এই যে অন্যের কল্যাণের জন্য আত্মনিয়োগ করা, একেই মনোবিদ্যার ভাষায় বলে জেনারেটিভিটি।
মানে এই যে জেনারেশন বলে না আমরা জেনারেশন মানে পরবর্তী প্রজন্ম। এই যে একটা পরবর্তী প্রজন্মের জন্য আমি একটা কন্ট্রিবিউট করে গেলাম। মানে আমার এখন জীবনে কি? এখন ৪০ বছর বয়সে হয়ে গেলে ওই যে বললাম যে আপনি ১৮ বছর বয়সে কি মনে হয়? যে আমার যদি একসময় অনেক টাকা হয় তখন এরকম আমার ৮ টা ১০ টা গার্লফ্রেন্ড থাকবে। তখন হইতেছে মানে আ এরকম আমি পুষবো। মানে তখন কিরকম ফ্যান্টাসি ওই যে বললাম ছোটবেলায় যেরকম আমাদের কটকুটি, শনপাপড়ি যে আমরা যখন চাকরি করব তখন হচ্ছে আমরা এরকম মাসে মানে ২০-৩০ হাজার টাকা বেতন পাবো। তখন তো সারাদিন আমরা শুধু কটকুটি খাবো। সারাদিন আমরা হইতেছে আপনার শনপাপড়ি খাবো। এরকম। সো ইয়াং এজেও আমাদের তখন মনে হইতো কি? যে আমাদের যখন এরকম আমাদের প্রচুর টাকা হবে তখন তো মেয়ে মানুষ কোনো বিষয় না। মানে এরকম রোমান্টিসিজম কারণ তখন ১৮ বছর বয়সের মধ্যে আমাদের মধ্যে ওই যে রোমান্টিক বা সেক্স ওই জিনিসটার প্রতি যে ফ্যাসিনেশনটা ছিল যখন ৪০ বছর বয়সে যাবেন তখন আপনি দেখবেন যে না মানে ওইসব এইটা তখন আপনার কাছে কটকটির মতো মনে হবে। মানে আস্তে তখন আপনি দেখবেন যে না ম্যাচিউর তখন আপনি ম্যাচিউর বিহেভ করবেন। মানে তখন আপনার মধ্যে ওই একটা সেন্স অফ ম্যাচুরিটি তৈরি হবে। আ এবং এই যে তখন আপনার কাছে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য কিছু একটা করে যাওয়া। পরবর্তী প্রজন্মের জন্য। যা কিছুই করবেন আপনি সেটার মধ্যে তখন আপনি দেখবেন যে হ্যাঁ, আপনার মধ্যে এই যে জেনারেটিভিটি সেটা তৈরি হচ্ছে যে পরবর্তী প্রজন্মের জন্য আমি কিছু একটা করে যাব। আবার কিছু মানুষের মধ্যে এ সময় এসে একটা স্থবিরতা তৈরি হয়। মানে আগের স্টেজ গুলাতে যদি উনি সেইভাবে বেড়ে উঠতে না পারে, তখন উনার মধ্যে এক ধরনের আ স্থবিরতা তৈরি হয়। এই যে জেনারেটিভ মানুষ যারা আছে তারা সব দিক থেকে উৎপাদনশীল হওয়ার চেষ্টা করে। সন্তানদের প্রতি দায়িত্বশীল হতে পারলে নিজেকে সুখী বোধ করে। তাই না? অনেকেই দেখবেন তখন বাচ্চাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে। নিজের অনেক বদভ্যাস আছে সেগুলো ছেড়ে দেয় যে বাচ্চারা হয়তো আমার কাছ থেকে দেখে সিগারেট খাওয়া শিখবে। এজন্য অনেক মানুষ এই পর্যায়ে এসে সিগারেট খাওয়া ছেড়ে দেয়। যে না আমি যদি সিগারেট খাই আমার বাচ্চারাও সিগারেট খাওয়া যদিও আমি ছেড়ে দিলাম মানে যে এমন না যে আমার বাচ্চারা খাওয়া শিখবে না। শিখবে সেও হয়তো আবার একটা স্টেজে গিয়ে ছেড়ে দিবে। বা যদি ছেড়ে নাও দেয় কিছু করার নাই। কিন্তু কথাটা হচ্ছে যে অনেকে চেষ্টা করে যে না অন্তত আমি এটুকু যদি করতে পারি সেটা তাদের জন্য ভালো। জীবন যুদ্ধে ৪০ বছর পার করে দেয়া একজন মানুষ মনে করেন যে তিনি নিজের জন্য যথেষ্ট করেছেন। মানে ৪০ বছর বয়সে এসে দেখলো যে না ঠিক আছে আমি যা করার করছি। আমার কিছু তো অভিজ্ঞতা হয়েছে। সাফল্য, ব্যর্থতা অনেক কিছুই তো দেখলাম। অনেক মানুষের সাথে মিশছি জীবনে। ভালো মানুষ, খারাপ মানুষ সবই তো দেখলাম। সো তখন নিজেকে একটা পরিণত বোধ তৈরি হয়। সেখান থেকে আমি আমার ছেলে-মেয়েদের জন্য একটা গাইডলাইন বা আমার পরবর্তী যারা আছে তাদের জন্য একটা দিক নির্দেশনা আমি একটা বই লিখতে পারি। মানে এইভাবে মনে করে যে আমার এখন মোটামুটি যা করা হইছে। আমার মোটামুটি জগৎ দেখা হইছে। যা দেখছি আমি। এখন তার দায়িত্ব পরিবারের জন্য কিছু একটা রেখে যাওয়া। যে সমাজে তিনি বসবাস করেন সে সমাজের নানা রকম কর্মকাণ্ডেও তিনি অবদান রাখার চেষ্টা করেন। সো এই যে এটা হচ্ছে জেনারেটিভ মানুষ। মানে তাদের মধ্যে এইসব জিনিস। কিন্তু এখন এই স্টেজে এসে আবার উল্টাটাও ঘটে। অতীতের বিরূপ অভিজ্ঞতার জটিল জট খুলতে না পারলে হতাশা, নিশ্চলতা ভর করে। অনেক সময় আ যারা এই বয়সে এসে অতীতের বিরূপ অভিজ্ঞতা, মানে অতীতের জীবনে অনেক ভুলভাল করছে। ভুলভাল করতে গিয়ে পরিবার নষ্ট হয়ে গেছে। দেন ডিভোর্স হয়ে এই যে ব্রোকেন ফ্যামিলি অনেক কিছুর মধ্যে শেষ পর্যন্ত অনেক কিছুর আ চাকরি, ব্যবসা অনেক কিছু করতে গিয়ে এগুলা জটিল জট যখন খুলতে পারে না তখন তাদের মধ্যে এই স্টেজে এসে 40 ইয়ার্স এ এসে তখন তাদের মধ্যে একটা হতাশা ভু আ তারপরে নিশ্চলতা ভর করে। নিজের অল্প উপার্জনের কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক পরিবার বা সমাজের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে সে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেয়। ধরেন উনার হয়তো ইনকাম কম, সমাজে কন্ট্রিবিউট করতে পারতেছে না, পরিবারে সেভাবে কন্ট্রিবিউট করতে পারতেছে না। তখন তার মধ্যে আম এক ধরনের দুঃখবোধ তৈরি হয় আরকি। আস্তে দেখবেন যে সবকিছু থেকে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, কোথাও যেতে চায় না। কারণ গেলেই মানুষ পরিচয় জিজ্ঞেস করে, "কি করেন?" তাই না? ওই তো সহজ কথা হলো ব্যবসায়ী হলো সফল ব্যবসায়ী না। বা চাকরি করলেও অত বড় চাকরি করতেছে না, অত বেশি উপার্জন করতেছে না। এরকম একটা যখন তৈরি হয় তখন মানুষের মধ্যে এরকম একটা মনোসামাজিক সংকট তৈরি হয়। সমাজ সংসারে ভূমিকা রাখতে অপারগ হওয়ায় তার জীবনে নেমে আসে মানে স্থবিরতা। মানে সে সমাজে সবার জন্য করতে পারতেছে না। সংসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে না পারলে এই জায়গায় এসে তখন তাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়। সে সামাজিক ও পারিবারিক বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। সে ৪০ বছর বয়সে এসে এজন্যই এই স্টেজে এসে এরকম ২ টা সংকটের মধ্যে আমরা পড়ি। আচ্ছা এরপরের যে স্টেজটা সেটা হচ্ছে ৮ম ধাপ। এই ৮ম ধাপে এসে এই মানসিক বিকাশের একেবারে শেষ ধাপে এসে একজন মানুষ পিছনের দিকে তাকাতে শুরু করে। মানে ৬৫ বছর বয়স যখন হয়,
এবং মৃত্যুর আগ পর্যন্ত এই যে বয়সটা, এই সময় তারা অতীতের হিসাব নিকাশ করতে থাকেন। সো আমরাও যখন ৬৫ তে যাব, তখন আমাদের মধ্যে যাই হোক এখানে হয়তো ৬৫ বছর বয়স হয়ে গেছে এরকম মানুষ এই লাইভে নাই খুব একটা। যাই হোক, আ আমরা যারা এখন আছি আমরাও তো একসময় ৬৫ হব যদি বেঁচে থাকি। তো ৬৫ তে যখন যাব মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টাতে আমাদের মধ্যে এই হিসাব নিকাশ করতে থাকবো আমরা যে জীবনটা কেমন কাটালাম। যদি ইতিবাচক উত্তর আসে, সন্তুষ্টি এবং পূর্ণতায় বুক ভরে ওঠে এবং অতীত যদি কালো অধ্যায়ের মতো মনে হয়, তখন হতাশায় পড়তে হয়। তাই না? শেষ বয়সে এসে তারা চিন্তা করেন জীবনে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন কিনা। আর আসলে এই পুরোটাই নির্ভর করে গ্রহণযোগ্যতার উপর। যারা নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট তারা এক ধরনের পরিপূর্ণতা অনুভব করেন। আর যারা মনে করেন যে তাদের কোনো ইচ্ছা অপূর্ণ থেকে গেছে তারা এই সময় হতাশাগ্রস্ত হন। আম অতীতের কিছু ভুল তারা এখন চাইলেও আর শুধরাতে পারবেন না। এই চিন্তা তাদেরকে কষ্ট দিতে থাকে। সো ৬৫ বছর বয়স থেকে যে জিনিসগুলো যারা ওরকম একটা সাকসেসফুল লাইফ লিড করছে, সো ৬৫ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের মধ্যে একটা পরিপূর্ণতা, তাদের মধ্যে একটা আ কমপ্লিটনেস বা তাদের মধ্যে একটা এইটা একটা অনুভূতি তৈরি হয়। তাদের মধ্যে একটা হ্যাপি ফিলিং তৈরি হয়। হ্যাঁ? আবার অনেকের মধ্যে ফ্রাস্ট্রেশন ভর করে যে জীবনে কি করলাম? অনেক ভুল করলাম। নাহলে জীবনটা এরকম হতো না। জীবনে আরো জীবনটা ভিন্ন রকম কিছু হতো। সো সেই যে স্টেজ গুলো। সো এই হচ্ছে আমাদের মনোসামাজিক যে বাস্তবতা, যে মনোসামাজিক বাস্তবতার ভিতর দিয়ে আমরা পার করি আমাদের জীবনটা। আমরা ৮ টা স্টেজে দেখলাম। সো এই ৮ টা স্টেজে আমাদের যে বিকাশগুলো ঘটে, সেই বিকাশগুলো এখন কথা হচ্ছে যে আমরা হয়তো কৈশোরে আ এখন বিশেষ করে এই যে ২০ থেকে ৪০ বছর বয়সে আমি আশা করতেছি বা আমি ধারণা করতেছি সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষ যে স্টেজে আছি সেটা হচ্ছে ওই ২০ থেকে ৪০ বছর। এই যে এই স্টেজটায় আমরা আসি সেটা হচ্ছে আ অন্তরঙ্গতা এবং নিঃসঙ্গতা। এই স্টেজটায় আমরা আছি। এই স্টেজ। সো এই স্টেজটা এরপরেও আমাদের আরো একটা স্টেজ আছে সেটা হচ্ছে ওই যে বললাম যে ৪০ এর পর থেকে আ মানে ২০ থেকে ৪০ এই পর্যায়ে আছে বেশিরভাগ মানুষ। আর কিছু মানুষ আছে ওই যে ৪০ পার হয়ে গেছে এই স্টেজে। সো মানে আপনার ৪০ এর পরের যে স্টেজটা। সো এই সময়টাতে আমরা যদি আমাদের এই স্বাভাবিক যে গ্রোথ বা আমাদের করণীয় কাজগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে পরের কাজগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। সো আমরা এই মানসিক বিকাশের এই যে ৮ টি ধাপ, সেটা নিয়ে আমরা এজন্য আলোচনা করলাম যে, আমরা দেখলাম যে আমাদের সাফল্য বা ব্যর্থতায় আমাদের মনোভাব বা আমাদের মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই যে মানসিকতা আমরা এখন আম বয়ে বেড়াচ্ছি বা আমাদের মধ্যে যে এখন এক্সিস্টিং যে মেন্টালিটি, সে মেন্টালিটির কারণটা কি? সেটা ওই যে শুরু হয়েছে জন্মের পর থেকে। জন্মের পর থেকে ১ম ২ টা বছর, তারপরে ২ থেকে ৪ বছর, তারপরে ৪ থেকে ৫ বছর, ৫ থেকে ১২ বছর, ওই যে ১২ থেকে ১৯ বছর। এই যে অনেকগুলো স্টেজ আমরা পার হয়ে আসছি। সেই জায়গাগুলো আমাদের মনোভাবে কিছু প্রভাব তৈরি করছে। সে একটা স্টেজ, পরবর্তী স্টেজ, একটা স্টেজ থেকে পরবর্তী স্টেজে যখন আমরা গিয়েছি, সো সেই জিনিসগুলো আমাদের মধ্যে নানাভাবে প্রভাব বিস্তার করছে। বা এখন আমরা যে স্টেজে আছি, এই স্টেজটা যদি আমরা সাকসেসফুলি শেষ করতে পারি, এখান থেকে যদি আমাদের স্বাভাবিক যে বিকাশ, স্বাভাবিক যে বৃদ্ধি, সেটা যদি হয় পরবর্তী স্টেজটা আমাদের জন্য অনেক সহজ হবে, অনেক সুখকর হবে। সো সেটা আমাদেরকে ওই যে বললাম সাফল্যের একটা অনুভূতি দিবে। এখন ওই যে আবারও বলি সাফল্য মানে ওই যে অনেকগুলো টাকার মালিক হওয়া, সাফল্য মানে অনেক বিরাট বাড়ি, অনেক দামি গাড়ি, এগুলো না। সাফল্যের সংজ্ঞা নিয়ে আমরা একটা আলাদা পর্ব করেছি শুরুর দিকে। সাফল্য মানে কি এক কথায় যদি আমরা বলি, সাফল্য মানে হচ্ছে শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে ভালো থাকা। এক কথায় যদি বলি। মানে শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে ভালো থাকা এটাই সুস্থতার সংজ্ঞা। মানে এক কথায় যদি আমরা বলি সুস্থ থাকাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। সো সুস্থতার সংজ্ঞা কি? সুস্থতার সংজ্ঞা দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা আমার সংজ্ঞা না। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সংজ্ঞা। সেটা হচ্ছে আপনি সুস্থ কিনা এটা নির্ভর করবে ৩ টা জিনিসের উপরে। একটা হচ্ছে আপনাকে শারীরিকভাবে, মানসিকভাবে এবং আত্মিকভাবে ভালো থাকার নাম হচ্ছে সুস্থতা। এবং এই সুস্থতাই হচ্ছে সাফল্য। সাফল্য আলাদা কিছু না। আপনি যদি সুস্থ থাকেন, হ্যাঁ? শারীরিক আপনার শরীর ঠিক আছে। এখন কথা হলো আমরা শরীরও নষ্ট করে ফেলছি। সেই ছোটবেলা থেকেই অখাদ্য জিনিসের প্রতি আমাদের ফ্যাসিনেশন। কারণ আমরা পরিবারে দেখছি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলোই আমরা খাই। সেভাবেই আমাদের মধ্যে একটা অসুস্থ খাদ্যাভ্যাস তৈরি হইছে। কারণ আমরা যে খাদ্যাভ্যাস আমরা যে খাবার খাই, যেমন আমরা এই যে প্লেট ভর্তি ভাত খাই।
তাই না? এই ভাত শর্করা, প্রচুর পরিমাণে মাত্রাতিরিক্ত শর্করা খাই। আমরা তো আমাদের পরিবারে কেউ আমাদেরকে তো বুঝায়নি যে আমাদের কতটুকু শর্করা খেতে হবে, কতটুকু প্রোটিন খেতে হবে। সেই ধারণা নিয়ে আমরা বেড়ে উঠিনি। সে কারণে আমরা আমাদের শরীর নষ্ট করে ফেলছি। তারপরে হচ্ছে মানসিক সুস্থতা খুব ইম্পোর্টেন্ট। সো এই বিভিন্ন রকমের যে স্টেজ গুলো আজকে আমরা দেখলাম যে মানসিক বিকাশের জন্য যে ৮ টা ধাপ। এখন এই যে ৮ টা ধাপের ভিতর দিয়ে আমরা বেড়ে উঠছি। এইটা আমাদের না শিক্ষকরা জানে না আমাদের বাবা-মা জানে। যে কারণে আমরা এমন কতগুলো স্টেজের ভিতর দিয়ে গিয়ে আমরা মা নিজেরাই একটা সংকটাপন্ন অবস্থার ভিতর দিয়ে পার করে পরের স্টেজটাকে আমরা আরো জটিল করে ফেলছি। পরের স্টেজটা আরো জটিল হয়ে গেছে। সো আমাদের সেই স্বাভাবিক বা মানসিক যে মানে বিকাশ সেটা স্বাভাবিকভাবে ঘটেনি। তারপরে হচ্ছে আমাদের আত্মিকভাবে ভালো থাকা। আত্মা এই যে এইজন্যই বলে তাজকিয়া আন নফস, আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি। এটা কোরআনের আয়াত। আপনি যদি বলেন যে ভাই সাফল্য এই যে আপনি সাফল্যের বিজ্ঞান ট্রেনিং করান। সাফল্য জিনিসটা কি? সাফল্য জিনিসটা কোরআনে একেবারে পরিষ্কার করে বলা আছে। কাদ আফলাহা মান তাযাক্কা। তাই না? সেই সফল যে তার নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। তো সাফল্যের সংজ্ঞা তো দেয়াই আছে কোরআনে। কাদ আফলাহা মান তাযাক্কা। সেই সফল একেবারে পরিষ্কার করে কোরআনে বলা আছে। সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। তাহলে তাহলে এই যে এইজন্য সেখান থেকে হচ্ছে যে তাজকিয়া আর নফস। তাজকিয়া আর নফস কেন বলে? এই যে তাজকিয়া আত্মশুদ্ধি। নিজেকে পরিশুদ্ধ করা। নিজেকে পরিশুদ্ধ করতে পারাটার নামই হচ্ছে সাফল্য। তাহলে নিজেকে পরিশুদ্ধ করা এই যে তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি মানে নিজের পরিশুদ্ধি আরকি। এখন এই যে আত্মার পরিশুদ্ধিটা কেন ইম্পোর্টেন্ট? আত্মার পরিশুদ্ধি কি জিনিস? এই যে আপনার আ এই যে সুফিবাদের মূল কথাটা কি? সুফিবাদের মূল কথাটা এই যে আ আল্লামা জালালউদ্দিন রুমি, তারপরে ইমাম গাজ্জালি, তাই না? এই যে সুফিবাদের যে আ মানে মাযহাব বা সুফি তরিকা যেটা, সুফি তরিকার মূল কথাটাই হচ্ছে আত্মশুদ্ধি। মানে নিজের পরিশুদ্ধি। আর নিজের পরিশুদ্ধিটা কেমন হওয়া উচিত? আপনি নিজেকে এমনভাবে ট্রেন্ড করবেন। আত্মার পরিশুদ্ধি মানে হচ্ছে আপনি যখন পরিশুদ্ধ হবেন তখন কি ঘটনা ঘটবে? সেটা হচ্ছে আপনার যেটা করা উচিত সেই কাজে আপনি আনন্দ পাবেন। আর যখন আপনার আত্মা কুলুষিত তখন আপনি দেখবেন যে যেটা আপনার করা উচিত না, যত খারাপ কাজ আছে সেটাতে আপনি আনন্দ পাবেন। কিছু মানুষ আছে সিরিয়াল কিলার। এদের মানুষ খুন করতে আনন্দ। হ্যাঁ, তাইলে তার মানে কি? তার মানে চিন্তা করেন তার আত্মা কি পরিমাণ কুলুষিত সে একটা মানুষ মারা এটাতে সে আনন্দ পায়। কারণ তার আত্মা কুলুষিত। আবার কিছু মানুষ দেখবেন যে ভাই একটা কুকুর পানিতে পড়ে গেছে। সে ওই কুকুরটাকে পানি থেকে তুলে আনতেছে। কারণ সে চিন্তা করতেছে ভাই এই একটা অবোধ প্রাণী, এই যে তাকে আমি বাঁচালাম এটার মধ্যে তার একটা আনন্দ। তার মানে কি? এই যে একটা ভালো কাজে আপনি আনন্দ পাচ্ছেন, এটাই হচ্ছে আত্মার পরিশুদ্ধি। তার মানে বা একটা সত্যি কথা আমি যখন বলব, তখন আমার মধ্যে একটা ফিলিং তৈরি হয় যে, না আমি সত্য কথা বলতেছি। আমি যখন একটা ভালো কাজ করব, আমি যখন কাউকে ৳১ দান করব, তখন আমার মধ্যে ভালো লাগতেছে যে, আমি আজকে এই একটা ভালো কাজ করলাম। তাই না? আমি কাউকে যখন একটা ভালো কথা বলব, তখন আমার কাছে ভালো লাগতেছে। যে আমি এই যে একটা মানুষের খুশির কারণ হলাম। আমি একটা মানুষকে একটা ভালো কথা বললাম। আমি একটা মানুষের একটা উপকার করলাম। আমি একটা মানুষকে হ্যাঁ, আমার পরিবারের জন্য আমি হ্যাঁ, তাদের খুশি মানে তাদের সন্তুষ্টির জন্য কিছু একটা আমি করতে পারলাম। আজকে আমি এমন কিছু করছি যে আমার আ তারা খুব খুশি হলো। সো এই যে যখন এইসব কাজগুলো যখন আপনি করবেন, যখন আপনি ভালো কাজ করবেন, ভালো কাজে আপনি আনন্দ পাচ্ছেন। আর খারাপ কাজে আপনার কষ্ট লাগতেছে। একটা খারাপ কাজ করে ফেলছেন। কিন্তু তারপরেও আপনি সারারাত ঘুমাইতে পারলেন না যে এই যে কথাটা তাকে বললাম, সে মনে কষ্ট পাইল। আ এখন এটা তো আমার করা উচিত হয় নাই। আপনি দেখবেন আপনার খুব খারাপ লাগতেছে। তার মানে এইটাই হচ্ছে আত্মার পরিশুদ্ধি। যে আপনি খারাপ কাজ যে জিনিসটা, যেমন ধরেন একটা আরো সহজ উদাহরণ যদি দিই, যেটা অখাদ্য। তাই না? যেমন ধরেন আপনার ঘাস এনে দেওয়া হলো। আপনি ঘাস খাবেন? খাবেন না। আপনি বলবেন যে, "ভাই এটা তো মানুষ খায় না। এটা খাবো কেন আমি?" তাই না? বা আরো অখাদ্য। সেটা যদি আপনাকে জোর করে যে গোবর, ওই যে অনেক সময় আমাদের চোর ধরা পড়লে তখন তাদেরকে পিটাইতো আর তাদেরকে গোবর খাওয়াইতো। বলতো যে গোবর এনে দিত বলতো, "খা।" তো এখন এরকম যদি হয় মানে এটাও তার শাস্তি কিন্তু। এই যে তারা গোবর খাওয়াইতো যে গোবর খা। এটা তার শাস্তি, তার পানিশমেন্ট দেওয়া হইতো। সো এইরকম কোন বিষ্ঠা, এটা তো কেউ সুস্থ স্বাভাবিক অবস্থায় খাইতে পারবে না। তার জীবনের ঝুঁকি না হইলে ঠিক এরকমই যখন আত্মার পরিশুদ্ধি মানে হইতেছে এরকম খারাপ কাজ যেটা আনপ্রোডাক্টিভ, আনওয়ান্টেড কাজ, সেইটা আপনার কাছে এরকম অখাদ্যের মতো মনে হবে যে এইটা মানে আপনাকে দিয়ে কেউ করাইতে পারবে না।
মানে আপনার কাছে মনে হবে এই কাজ আমি কিভাবে করব? যখন একজন মানুষের ওই পরিশুদ্ধ আত্মা থাকে। আর যখন একটা মানুষের কলুষিত আত্মা থাকে, তখন যত গুনাহের কাজ, যত পাপ কাজ আছে, সে দেখবেন খামাখাই মানুষের সাথে দুর্ব্যবহার করা এটার মধ্যে সে একটা আনন্দ পায়। তারে আজকে একবারে উচিত শিক্ষা দিয়ে আসছি। এতে সে বিরাট গর্বিত। তাকে তুলোধুনা করে দিয়ে আসছি। হ্যাঁ, একদম কষায় একটা থাপ্পড় দিয়ে আসলাম তাকে। হ্যাঁ, এরকম। তারপর অধীনস্থ যারা আছে তাদেরকে ২ টা ধমক-টমক দিতে পারলে নিজেরে বড় কর্তা মনে হয়। এরকম কিছু মানুষ আছে দেখবেন, খুবই বদরাগী। সো এই যে কারণ হচ্ছে কি আমাদের এই যে আত্মা কুলুষিত। এই আত্মার পরিশুদ্ধি। আপনার মধ্যে আপনার শরীর যদি নিরোগ হয়, আপনি যদি মানসিক প্রশান্তিতে থাকেন এবং আপনার আত্মা যদি বিশুদ্ধ হয়, তাহলেই আপনি পৃথিবীর সবচেয়ে সফলতম মানুষ। কারণ আর বাকি যে জিনিসগুলো ওই যে বললাম আমাদের যেটুকু দরকার, এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। দেখেন আল্লাহর জমিনে এই যে কোটি, কোটি আ প্রাণী আছে, তাদেরকেও তো আল্লাহ খাওয়াইতেছে নাকি? সো জীবিকা এইটা একজন সফল মানুষ যার শারীরিকভাবে সে সুস্থ, যে মানসিকভাবে যার প্রশান্ত এবং যার বিশুদ্ধ আত্মা আছে, তার জীবিকা নিয়ে ওয়ারিড হওয়ার কোন দরকার নেই। জীবিকা বাই প্রোডাক্ট এটা আসবেই। এটা আল্লাহ সমুদ্রের যত মাছ আছে তারাও তো আল্লাহ খাওয়াইতেছে। পশু, পাখি, জঙ্গলের যারা আছে তাদেরকে আল্লাহ খাওয়াইতেছে না, তাদের রিজিকের বন্দোবস্ত তো আল্লাহ করতেছে। সো রিজিক নিয়ে আমাদের এত ওয়ারিড হওয়ার দরকার নেই। কিন্তু আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকার মানুষ থাকে এবং মানসিকভাবে প্রশান্ত থাকা যে মানসিকভাবে আমরা খুবই পরিতৃপ্ত, মানসিকভাবে আমরা খুবই প্রশান্ত এবং আমরা আত্মিকভাবে আমাদের মানে বিশুদ্ধ একটা আত্মা। যে আমরা ভালো কাজে আনন্দ পাই, আমরা খারাপ কাজে কষ্ট পাই। খারাপ কাজ আমরা যদি করেও ফেলি, তবুও আমাদের মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়। তখন আমরা আল্লাহর কাছে তওবা করি। বা কারো যদি একটু অনিষ্ট করে ফেলি, আ কোনভাবে হয়তো দেখা গেল তার সাথে হয়তো আর জীবনে কোনদিন দেখা হবে না। কিন্তু তারে আমি ২ টা খারাপ কথা বলে ফেলছি। সেটারও আমি মধ্যে একটা অনুতাপ। আমি হয়তো তার জন্য দোয়া করলাম যে, "আল্লাহ আমি তার সাথে অন্যায়টা করে ফেলছি। তুমি তাকে কোন এক জায়গায় দিয়ে তুমি তাকে একটু বাড়ায় দিয়ে দিও। তাকে একটু বরকত দিয়ে দিও।" সো আমার পক্ষ থেকে তো এটাও এক ধরনের তার জন্য আপনি দোয়াও যদি করেন, হয়তো দেখা গেল যে আপনি বাসে একজনের সাথে ঝগড়া করে আসছেন। ওই লোকের সাথে হয়তো আপনার জীবনে কোনদিন দেখা হবে না। কিন্তু পরে আপনার কাছে মনে হলো যে তার সাথে এই আচরণটা আমি না করলেও পারতাম। সো এখন ওই লোকটা পাবেন কই? তখন হয়তো তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যে এই অন্যায়টা আমি করছি, আমি অনুতপ্ত। তুমি তাকে অন্য আরেকটা জায়গায় দিয়ে দিও কিছু। সো এই যে খারাপ কাজে আমরা কষ্ট পাই বা ভালো কাজে আমরা আনন্দ পাই, এটা হচ্ছে আমাদের আত্মার পরিশুদ্ধি। এবং এইটাই হচ্ছে সাফল্য। সো এই যে শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে ভালো থাকার যে প্রক্রিয়া, সেটা আমরা এই যে প্রত্যেকটা স্টেজের ভিতর দিয়ে যখন যাই, আ আমরা যখন ওরকম হেলথি ডায়েট, আমাদের হেলথি লাইফস্টাইল যখন মেইনটেইন করি, তখন আমরা অনেক লম্বা সময় সুস্থ থাকবো। তারপর হচ্ছে ঠিক একই রকমভাবে একটা হেলথি মেন্টাল এনভায়রনমেন্ট এর ভিতরে দিয়ে যদি আমরা থাকি, আমরা ওরকম পজিটিভ, ইতিবাচক ভালো, ভালো বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন তাদের সাথে যখন সময় কাটাবো, আ যারা আমাদেরকে ইন্সপায়ার করে, যারা আমাদেরকে মোটিভেট করে, তাদের সাথে যখন আমরা থাকবো, তখন আ সেইটা আমাদেরকে পরবর্তী স্টেজে ভালো করার একটা অনুপ্রেরণা যোগাবে। ঠিক একই রকমভাবে ওই যে বললাম আত্মিক পরিশুদ্ধি, ভালো মানুষের সাথে যখন আমরা থাকবো, ভালো কাজে যখন আমরা উৎসাহ পাবো, তখন আমাদের মধ্যে সেসব জিনিসগুলো তৈরি হবে। সো আমাদের এই যে শারীরিক এবং মানসিক আত্মিকভাবে ভালো থাকা, সেটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখন এই যে আম আ এই ট্রেনিংটা আমরা করতেছি যে আচ্ছা, আমরা দেখলাম যে আমাদের মনোভাব, আমাদের মানসিকতা কিভাবে তৈরি হয়। পরিবেশ, অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা। এরপর আমরা দেখলাম আমাদের মানসিক বিকাশের ৮ টি ধাপ। এখন কথা হচ্ছে সেটা হলো যে আমাদের বড় হওয়ার এনভায়রনমেন্ট, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের এডুকেশন, আ তারপর হচ্ছে আমাদের এই যে মানসিক বিকাশের যে ধাপগুলো আমরা পার হয়ে আসলাম, সেগুলো সবার তো আর ইতিবাচক ছিল না। তো এখন তাহলে কি আমরা যেহেতু আমাদের মানসিকতা সেরকম ইতিবাচক ঘটেনি, তাহলে কি এই অবস্থায় আমরা সেটেল করে ফেলবো? না। যেই জায়গায় থাকেন, আমরা এই কথা এজন্যই বলতেছি, এই সাফল্যের বিজ্ঞান নিয়ে আমরা এজন্য আলোচনা করতেছি যে আমাদের মধ্যে যে রোগই থাকুক সেটা কিউরেবল। আমাদের এই যে মানসিক রোগও সেটার কিউরেবল। মানে ইভেন আপনি যদি একেবারে ক্লিনিক্যাল লেভেলে হন, যদিও আমি যে শুরুতেই ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে এটা কোনো মনোবিজ্ঞানের ক্লাস না এবং আমি মনোবিজ্ঞানের ছাত্রও না। আমি আম কোন রকমের সাইকোলজিক্যাল সাজেশন ও না এগুলো। কিন্তু আপনার এটা একটা জেনারেল ডিসকাশন আরকি। জেনারেল ডিসকাশন আমরা করতে পারবো। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি নানান রকমের মানসিক আম আ একটা কমপ্লেক্সিটির ভিতর দিয়ে যাচ্ছি। বিভিন্ন রকমের
সা মানসিক আ বিভিন্ন কারণে আরকি। মানে এ পর্যায়ে আসতে, আসতে আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটছে যেসব কারণে আমি নানান রকমের সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি র ভিতর দিয়ে যাচ্ছি। এরকম যদি মনে করেন যে ভাই আমি আমার জীবনে অনেক ভুল করছি। ভুল মানুষকে সিলেক্ট করছি। যে কারণে আমার ডিভোর্স হয়ে গেছে। যে কারণে আমার পরিবার ভেঙে গেছে। যে কারণে আমি অনেক ভুল করছি। আ আমি ভুল মানুষের সাথে ব্যবসা করতে গিয়ে শেষ পর্যন্ত আ ব্যবসায়ও লোকসান দিয়েছি। সামাজিকভাবে মানে মানসিকভাবে আমি অনেক ভেঙে পড়ছি। আমি হেয় প্রতিপন্ন হইছি। তারপর আমি লোন নিয়ে ব্যবসা করতে গেছি। সেই আ ঋণের চাপে আমি জর্জরিত হয়ে গেছি। যে কারণে আমি ফোকাস করতে পারতেছি না। আমার সামনের যে লাইফ সেটা নিয়েও আমি আসলে কিছু ভাবতে পারতেছি না। এরকম যদি হয় সিচুয়েশন, এরকম অনেক সিচুয়েশন এই আমরা আছি। সেইসব জটিল পরিস্থিতির ভিতর দিয়ে যদি আমরা কেউ থাকি, তাহলে এসব মোটিভেশনাল ট্রেনিং এ আপনার কাজ হবে না। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনি একজন কোয়ালিফাইড সাইকোলজিস্ট। বাংলাদেশে অনেক ভুয়া সাইকোলজিস্ট আছে, বি কেয়ারফুল। এদের সাইকোলজিতে কোনো ডিগ্রি নাই কিন্তু সোশ্যাল মিডিয়া কনটেন্ট বানিয়ে এরা বাংলাদেশের বিখ্যাত সাইকোলজিস্ট সেজে বসে আছে। বাট এরা ভালো সাইকিয়াট্রিস্টও না, সাইকোলজিস্টও না। এরকম প্রচুর ভুয়া সাইকোলজিস্ট আছে। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়ায় লাখ, লাখ ফলোয়ার। কিন্তু এরা ভালো সাইকোলজিস্ট না। এদের কাছে না। আপনি ভালো সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবেন, ভালো সাইকোলজিস্ট এর কাছে যাবেন। বাংলাদেশে ভালো, ভালো সাইকোলজিস্ট আছে কিন্তু তাদের অনেকে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত না। কিন্তু খুঁজে বের করবেন। আমি কয়েকটা সাজেশন দিই যারা এরকম কমপ্লেক্স সিচুয়েশন এ ভুগতেছেন তাদের কথা বলতেছি। সাইকোলজিস্ট এর সাথে কথা বললে আপনার কোনো ক্ষতি হবে না। বরং এটা আমরা অনেক সময় মনে করি যে ভাই আমি যদি সাইকোলজিস্ট এর কাছে যাই, আমি যদি সাইকিয়াট্রিস্ট এর কাছে যাই মানুষ তো আমাকে পাগল বলবে। এইটা আরেক বড় রোগ। যে সাইকোলজিস্ট এর কাছে যাওয়ার এটা দেখুন আমাদের যে মনোরোগ সেইটা আমাদের শারীরিক অন্যান্য রোগের মতোই একটা রোগ। এটা নিয়ে কোনো লজ্জা, এটা নিয়ে কোনো সংকোচে ভোগার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকটা মানুষ ইউনিক। ভাই এটা হইতে পারে। এছাড়া আমাদের অনেকের আপনার এই যে বাচ্চাদের মধ্যে অনেকের স্পেশাল চাইল্ড। সো এখন যারা স্পেশাল চাইল্ড তাদেরকে আমাদের স্পেশাল কেয়ার নিতে হবে। তাই না? এইটা ইভেন আমার নিজের যদি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার হয় আমি সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবো এতে লজ্জার কোনো কিছু নাই। এটা আর ৮-১০ টা রোগের মতোই একটা রোগ। আপনি অবশ্যই একজন ভালো সাইকোলজিস্ট এর কাছে যাবেন, একজন ভালো সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবেন। আপনি যদি মনে করেন যে না আমি আসলে মানসিকভাবে বিপর্যস্ত। সেটা যেই লেভেলেরই হোক। আপনি কারণ সাইকোলজিস্টরা আপনাকে কোনো ওষুধ দিবে না। সাইকোলজিস্টের কাছে যখন আপনি যাবেন ২ টা ধাপ আছে। একটা হচ্ছে সাইকোলজিস্ট আরেকটা হচ্ছে সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট আপনাকে মেডিসিন দিবে। সো এখন আপনার যদি মেডিসিন দরকার হয় আপনার অবশ্যই মেডিসিন নিতে হবে। মেডিসিন নেওয়া উচিত। এতে আপনি অনেক ভালো বোধ করবেন। এতে আপনি সারা জীবনের অনেক সমস্যা, অনেক সংকট, অনেক কিছু আপনি ওভারকাম করে চলে আসতে পারবেন। আপনার বাকি জীবন আপনি দেখবেন অনেক সুন্দর। অন্তত শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে আপনি ভালো থাকবেন। এজন্য আপনি অবশ্যই যদি মনে করেন যে অতীতের কোনো কারণে আপনার মধ্যে সেরকম কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে আপনি সেটা এসব ট্রেনিং আপনার মধ্যে কাজ করতেছে না। এসব ট্রেনিং এর মাধ্যমে আপনার কোনো লাভ হচ্ছে না। তাহলে আপনি অবশ্যই একজন কোয়ালিফাইড সাইকোলজিস্ট এর কাছে যাবেন এবং বা আ সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবেন যিনি মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন। সাইকিয়াট্রিস্টরা নরমালি ডাক্তার। ওনারা মেডিসিন দিতে পারেন এবং যেসব মেডিসিন ওনারা দেন সেইসব মেডিসিন কোন রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া দিতে পারে না। এজন্য সাইকিয়াট্রিস্ট যারা তারা আবার একই সাথে এমবিবিএস ডাক্তারও। মানে এমবিবিএস করার পরে তারা আবার ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে সেই জায়গায় তারা স্পেশালিস্ট আরকি। সেই জায়গায় তাদের যেমন এমবিবিএস করার পরে কেউ কিডনি স্পেশালিস্ট হয়, কেউ হার্ট স্পেশালিস্ট হয়, কেউ ক্যান্সার স্পেশালিস্ট হয়। এরকম কেউ মানসিক রোগ বিশেষজ্ঞ হয়। সো সেইরকম ডাক্তার যারা তাদেরকে আমরা বলি সাইকিয়াট্রিস্ট এবং তাদের কাছে আপনার যেতে হবে। তারা আপনাকে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা আরো অনেক রকমের মানসিক রোগ থাকে। সেসব কমপ্লেক্স কিছুর জন্য আপনাকে তারা মেডিসিন দিবে এবং সেখানে গেলে আপনি দেখবেন যে আপনার অনেক সমস্যারই সমাধান হয়ে গেছে। সো এই জায়গায় যাবেন এবং এক্ষেত্রে আমি রেকমেন্ড করব হচ্ছে আপনাদেরকে আর্মির যারা সাইকিয়াট্রিস্ট আছে তাদের কাছে যাওয়ার জন্য। আর্মির সাইকিয়াট্রিস্ট আছে। আর্মির সাইকিয়াট্রিস্টটা সবচেয়ে ভালো। এটা আমার একটা অ্যাজাম্পশন আরকি। আমার একটা অবজারভেশন সেখান থেকে আমি বলতেছি। বাংলাদেশে যদি হয়। আর আমেরিকাতেও ভালো, ভালো সাইকিয়াট্রিস্ট আছে। আপনি যদি কেউ নানান রকমের এখানেও অনেকের মানসিক নানান রকমের জটিলতায় ভোগেন। অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট এর সাথে কনসাল্ট করবেন। ইভেন আমেরিকায় অনেক বাঙালি সাইকিয়াট্রিস্ট আছে। মানে অনেক বাঙালি আ কলকাতার এবং বাংলাদেশী সাইকিয়াট্রিস্ট আছে। সো এরা বাংলায় কথা বলে। আপনি কোন একটা হসপিটালে গেলে তারা আপনাকে একজন বাঙালি সাইকিয়াট্রিস্টই সাজেস্ট করবে, রেফার করবে। সো আপনি উনাকে গিয়ে আপনার মনের কথা খুলে বলবেন। উনি আপনাকে মেডিসিন লাগলে মেডিসিন দিবে। কিন্তু এই যে ফোনে বাংলাদেশের এসব সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি, সুপারস্টার সাইকোলজিস্ট যারা আছে এদের বেশিরভাগই ভুয়া সাইকোলজিস্ট। এরা সাইকোলজিতে কিছুই না। কিন্তু সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি সেজে বসে আছে। সাইকোলজিতে কোনো ডিগ্রি নাই, কোনো পড়াশোনা নাই। আ একজন দেখলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সাইকোলজিস্ট সেজে বসে আছে।
সো কথা হচ্ছে যেটা সেটা হলো এজন্য অবশ্যই আপনি কোয়ালিফাইড সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট এর কাছে যাবেন। যাদের সেই ক্লিনিক্যাল লেভেলের হেল্প দরকার আছে আরকি। আর আম যারা আম মনে করেন যে না আমার ঐরকম আসলে জীবনে ওরকম কোন ঘাত-প্রতিঘাতের ভিতর দিয়ে যায়নি। হ্যাঁ, ঠিক আছে সবকিছুই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, কিছু ছোটখাটো ভুলভাল আছে। তারা একটু এখন থেকে একটু হেলথি লাইফস্টাইল মেইনটেইন করবেন। ভালো, ভালো খাবার খাবেন। মানে যাতে যেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকবে। তো শরীর ভালো রাখা খুব জরুরি। আর হচ্ছে নরমালি নিউট্রিশনিস্ট এর সাথে কথা বলে আপনি একটা হেলথি লাইফস্টাইল মেইনটেইন করবেন, এক্সারসাইজ করবেন। প্রতিদিনই একটু ১ ঘন্টা সময় রাখবেন। মানে যত ব্যস্ততাই থাকুক প্রতিদিন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখান থেকে ১ ঘন্টা ১.৫ ঘন্টা কমিয়ে প্রতিদিনই হাঁটাহাঁটি করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য, পার্কে বেড়াতে যাওয়ার জন্য, ফ্যামিলির জন্য কিছু সময় রাখবেন। এগুলো আমাদের মেন্টাল হেলথ এর জন্য দরকার। এগুলা আমাদের পরবর্তী স্টেজে আমাদেরকে একটা ফুলফিলিং দিবে। যেমন আমি এখন হয়তো ৪০ বছর বয়সে আছি। কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আমি ৬৫ বছর বয়স হয়ে যাবে। হ্যাঁ, ৬৫ বছর বয়সে গিয়ে আবার আমাদের ছেলে-মেয়েদেরকে আমাদের ইন্সুরেন্স বানানোর কোন দরকার নেই। কিন্তু আপনি যদি একজন আ মানে ফ্যামিলি পারসন হন, আপনি যদি একজন ভালো মানুষ হন, তখন কি হবে জানেন? ৬৫ বছর বয়সে গিয়ে আপনার মধ্যে একটা হ্যাপি ফিলিং তৈরি হবে। যদিও আপনার ছেলেমেয়েরা আপনার সাথে থাকা জরুরি না। আপনার ছেলেমেয়েরদের আপনাকে মাসের খরচ দেওয়া জরুরি না। আমরা অনেকে মনে করি ছেলেমেয়েদেরকে আমাদের শেষ বয়সের ইন্সুরেন্স বানাইতে হবে। নট নেসেসারিলি। ছেলেমেয়েদের তারা ১৮ বছর বয়স হয়ে যাওয়ার পরে তারা তাদের লাইফ লিড করবে। তারা তাদের মতো থাকবে। তাদের আমাদের টেক কেয়ার করার দরকার নাই। তাদের আমাদের মাসে, মাসে পয়সা দেওয়ার দরকার নেই। এইটা জরুরি। এটা আশাও করবেন না। এটা আশাও করবেন না। তাদের উপর আপনার লায়াবিলিটি হওয়ার কোন দরকার নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আপনি যখন ফ্যামিলি পারসন হিসাবে রোল প্লে করবেন, আপনি যখন আপনার দায়িত্বটা পালন করবেন, ৬৫ বছর বয়সে গিয়ে আপনি কোন নার্সিং হোমেও যদি থাকেন, আপনি হয়তো আপনার বাড়িতেই একা থাকেন। আপনার ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নেয়া লাগে না। কিন্তু তারপরে আপনি দেখবেন আপনার মধ্যে একটা হ্যাপি ফিলিং, আপনার মধ্যে একটা কমপ্লিটনেস এর একটা অনুভূতি তৈরি হইছে যে হ্যাঁ, আমি আমার ছেলেমেয়েদেরকে মানুষ করছি। তাদের পিছনে আমি যথেষ্ট সময় দিয়েছি। আ তাদেরকে আমি গড়ে তুলছি। আদর্শ মানুষ হিসাবে। তারা ভালো চাকরি করতেছে। তারা এখন ভালো আছে। সো এবং সেটার মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। আমরা বাবা-মা হিসাবে আমরা তাদেরকে যথেষ্ট সময় দিয়েছি। তাদের জন্য আমরা স্যাক্রিফাইস করছি। আমাদের লাইফটা ডিভোট করছি। তখন আপনার মধ্যে দেখবেন যে একটা হ্যাপি একটা পরিপূর্ণতার একটা অনুভূতি তৈরি হবে। আপনার নিজেকে সুখী মানুষ মনে হবে। কিন্তু আপনি ওই যে ফ্যামিলির খোঁজ নিলেন না। তারপরে তারা আ ব্রোকেন ফ্যামিলি হয়ে গেল। এরকম যাদের হয় আরকি। ডিভোর্সড হয়ে গেছে, বাচ্চা-কাচ্চার খবর নেয় না। তাদের কোনো এগুলা হয়তো এখন আপনি সে টাকা দিয়ে করে বেড়াচ্ছেন। কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনার মনে হবে এবং বিশেষ করে যখন ৬৫ বছর বয়স হবে তখন আপনার নিজেরই এত অপরাধী মনে হবে। এত বড় ক্রিমিনাল মনে হবে নিজেকে। মনে হবে যে আমি কি করলাম? আমি তো আমার মানে আ আমি আমার পরিবারের জন্য কোন দায়িত্ব পালন করলাম না। আমি আমার ওয়াইফ, আমার বাচ্চা-কাচ্চা কারো প্রতি আমি কিছুই করলাম না। আমার তখন নিজের মধ্যে এক ধরনের মারাত্মক রকমের গিল্টি ফিলিং তৈরি হবে। এবং এজন্যই বললাম যে আপনার যে দায়িত্ব সেটা আপনি পালন করেন। পরিবারের সাথে সময় কাটাতে হবে। এইগুলা মানে মেন্টাল মানে মেন্টালি এবং ফিজিক্যালি একটা হেলথি লাইফস্টাইল এখন থেকে আপনি মেইনটেইন করেন এবং ওই যে বললাম আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির চেষ্টা। ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি। মানে যে ওই যে বললাম না যে বিশ্বাস এবং ভালো কাজ। বিশ্বাস এবং ভালো কাজ এটাই হচ্ছে বেহেশতে যাওয়ার চাবি। আর যারা অবিশ্বাস করবে, যারা আ খারাপ কাজ করবে তারাই দোজখে যাবে। সো এই ভালো কাজে এই যে আত্মশুদ্ধি এই যে কাদ আফলাহা মান তাযাক্কা মানে হচ্ছে যারা নিজেকে পরিশুদ্ধ করতে পারছে। মানে আপনি আপনার অন্তরকে এমনভাবে পরিশুদ্ধ করবেন যে ভালো কাজেই আপনি আনন্দ পাচ্ছেন। মানে ভালো কাজ আপনাকে মনে করে করতে হবে না। মানে যার আত্মা পরিশুদ্ধ সে ভালো কাজ অভ্যাসবশত করবে। কারণ ওই ভালো কাজ করলেই তার আনন্দ লাগে। কিছু মানুষ আছে দেখবেন বই পড়তে ভালো লাগে। কারণ পড়তে ভালো লাগে। পড়ার মতো আনন্দের আর কিছু নাই। আমাকে একজন ঐদিন বলল যে, "আচ্ছা সজল ভাই, আপনার যদি এখন অনেক টাকা থাকে আপনি কি করবেন?" যেমন আমি বললাম, "অনেক টাকা মানে কত? ১,০০,০০০ না ১০,০০,০০০?" বলে যে, "ধরেন $১০,০০,০০০ যদি থাকে আপনার কাছে আপনি কি ব্যবসা করবেন?" আমি বললাম, "আমি কোন ব্যবসাই করব না। আমি ১ম এ যেটা করব আমি রিটায়ারমেন্ট এ যাব। আমার এখন খুব বেশি টাকা দরকার নেই। অল্প কিছু টাকা দরকার, মানে অল্প খরচ। যে আমার যেন টাকার জন্য কোন কাজ না করা লাগে। অল্প কিছু ইনকাম যেটা দিয়ে আমার বেসিক নিড টুকু ফুলফিল হবে। কারণ আমি ইয়াং এজে অনেক পয়সা রোজগার করছি। আমি আ ইভেন যখন মাস্টার্স পাস করে বের হইছি তখনই আমার প্রাডো গাড়ি ছিল। তখনই আমি গুলশানে থাকতাম। আ মানে মাসে ৮-১০ লাখ টাকা আমি ইনকাম করছি। ভেরি ইয়াং এজে। সো আ মানে সেলস ট্রেইনার হিসাবে, মোটিভেশনাল ট্রেইনার হিসাবে আমি প্রচুর টাকা রোজগার করছি। সো এগুলো একটা পর্যায়ে গিয়ে তখন মনে হইতো যে আরো অনেক বেশি টাকা দরকার। মানুষের হ্যাঁ, আরো দামি গাড়ি দরকার, রোলস রয়েস গাড়ি দরকার।
বাট ওই যে বললাম একটা সময় গিয়ে ওই যে বললাম বয়সের সাথে, সাথে মানুষের মধ্যে রিয়ালাইজেশন আছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে না, এখন আমার রিটায়ারমেন্ট দরকার। আমার টাকার জন্য যাতে কাজ না করা লাগে। যে হ্যাঁ, আমার যা খরচ সেইটা আমার চলে আসবে। সো আমি আমার বাড়ি পেইড আপ করে ফেলবো। যে হ্যাঁ, বাস আমার রিটায়ারমেন্ট। এরপর আমি কি করব? এরপর আমি বই পড়বো, আমার পরিবারের সাথে সময় কাটাবো এবং আমি হচ্ছে বই লিখবো। তারপর হচ্ছে YouTube, Facebook এ আমি যা পড়লাম, যা বুঝলাম, যা জানলাম সেসব জিনিসগুলো শেয়ার করব। যারা শুনতে চায় আরকি। অল্প কিছু মানুষ হয়তো আমার কথা শুনে তাদের সাথে আমি এগুলো শেয়ার করব। সমাজে আমি কন্ট্রিবিউট করব। এইটা হচ্ছে গিয়ে আমার এখন ড্রিম। আমার এখন ওই যে আরো বড় ব্যবসা বানাইতে হবে, আরো বেশি পয়সা রোজগার করতে হবে, নট নেসেসারিলি। রিটায়ারমেন্ট এর জন্য আমার যতটুকু দরকার একটা পেইড আপ বাড়ি যেটার আমার কোনো ভাড়া দেয়া লাগবে না বা মর্টগেজ দেয়া লাগবে না। তাইলে তো আমি মোটামুটি রিটায়ার হয়ে গেলাম। আর ওই যে যেটুকু ইয়া আছে আরকি। যে আমার চলার মতো যেটুকু টাকা ওটুকু। যাতে আমার কাজ না করা লাগে। আমার মান্থলি যে এক্সপেন্ডিচার সেটুকু এসে গেলেই হয়ে গেল। এবং সেটুকু আমি খুব সামান্যতে রাখার চেষ্টা করব আরকি। এমন না যে আমার মান্থলি এক্সপেন্ডিচার আমি আ আ মানে $২০,০০০ রেখে দিলাম যে আমার মাসে $২০,০০০ রাখবে সেটা না। সেইটাকেও আমি খুব কমের মধ্যে নিয়ে আসবো। যে কারণ অপ্রয়োজনীয় জিনিস দরকার নেই আমার। এটুকু রিয়ালাইজেশন আমার তৈরি হইছে। এখন আমার আ সেইটা হ্যাঁ। আত্মশুদ্ধির জন্য পরিবেশ দরকার সেটা কিভাবে নিশ্চিত করতে হয়? আত্মশুদ্ধির জন্য এজন্যই আমরা অনেক সময় বিভিন্ন তরিকা ধরি আরকি। আ পীর অনেকে বলেন যে আচ্ছা পীর ধরা জায়েজ আছে কিনা? পীর ধরা বলতে কি এমন না যে পীর আপনাকে যা বলবে সেটাই আপনি কোরআন হাদিস মনে করে করবেন তা না। পীর মানে হচ্ছে সাথী। মানে একজন ভালো মানুষের সোহবতে থাকা। এটা সাহাবীদের জমানায়ও ছিল। আ মানে তারা ওই যে গুড অ্যাসোসিয়েশন এ থাকা, ভালো অ্যাসোসিয়েশন এ থাকা আরকি। সো পীর মানে ঐরকম আ কোন একটা খানকা, দরবার শরীফ এরকম না। আপনি আপনার যাদেরকে আপনার ভালো মনে হয় যে হ্যাঁ, এরা ভালো মানুষ সে সৎসঙ্গে থাকা আরকি।